ওকে, তাহলে হচ্ছে একটা নতুন ফাইল খুলি আজকের জন্য। হ্যাঁ, এখন বলো কার কি কি কোশ্চেন আছে। ইনিশিয়ালি কোশ্চেন দিয়ে শুরু করি, তারপরে টোটালটা একবার গো থ্রু করবো। আমরা কি ওয়াইল লুপটা শিখবো না? ও আচ্ছা, ভালো কথা, আমি তো এটা ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা ভালো কথা, তো আসলেই তো আমি তো এটা পরে আর মাথায় নেই একদমই। ওকে, তো এখন হচ্ছে আমি আগে ফর লুপটা দেখাই দিই, তারপরে হোয়াইল লুপটা দেখাচ্ছি, জাস্ট তারপর পার্থক্যটা বলতেছে। ওকে, সো আমরা হচ্ছে ফর লুপে আমরা যে কাজটা অ্যাকচুয়ালি করতাম, ফর এক্সাম্পল আমি এখানে একটা ফর লুপ ক্রিয়েট করি। সো রেঞ্জের মতো 5 নিলাম, ফর এক্সাম্পল কোন একটা অপারেশন করতেছি, আচ্ছা আইকেই প্রিন্ট করতেছি। তো এটা করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা আই হচ্ছে এই যে 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হলো। ওকে, সো আমি যদি জিনিসটা অন্যভাবে করতে চাই, হোয়াইল দিয়ে করতে চাই, তাহলে আমরা হচ্ছে হোয়াইল ইউজ করতেছি এখানে। ওকে, তো হোয়াইল আই লেস দেন 5 আমরা হচ্ছে লুপটা চালাবো। সো আমাকে যেটা করতে হবে হোয়াইলের ক্ষেত্রে, আমাকে হচ্ছে ইনিশিয়ালি আই এর একটা ভ্যালু ডিক্লেয়ার করে আসতে হবে। আমি ইনিশিয়াল ভ্যালু ডিক্লেয়ার করে আসলাম 0, মানে এখানে আমার ফর লুপের মধ্যে আমার বাই ডিফল্ট 0 থেকে 4 পর্যন্ত রেঞ্জেও কাজ করতেছে। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাকে ইনিশিয়াল একটা ভ্যালু ডিক্লেয়ার করতে হচ্ছে, এবং দেন আমি বলতেছি যে ও একটা ভ্যালু পর্যন্ত কাজ করবে, মানে একটা কন্ডিশনের মতো। ডিক্লেয়ার না করলে দাদা কই থেকে শুরু করবে? ডিক্লেয়ার না করলেও বুঝতে পারবে না, এরর দেখাবে। ফর এক্সাম্পল এটা যদি না দেই, তারপরে আমি দিলাম প্রিন্ট আই, এবং এখানে একটা ব্যাপার আছে, এখানে বাই ডিফল্ট 1 করে ইনক্রিমেন্ট হইতো না, ও কিন্তু এখানে বুঝতেছে না যে কত করে ইনক্রিমেন্ট হচ্ছে। সো আমার এখানে নিচে বলে দিতে হবে যে আই এর ভ্যালু 1 করে বাড়তেছে। সব জিরো আসছে আমার এটা না দেওয়াতে। কি আসছে? জিরো আচ্ছা রিপিট হয়েছে খালি। আমি রান করে দেখি। আচ্ছা, শুধু 4 আসছে। ওকে, সো আই এর ইনিশিয়াল ভ্যালুটা আমাদেরকে ডিক্লেয়ার করে আসতে হবে 0। তো আমি যদি এখন রান দিই, এই যে 0 থেকে 4 পর্যন্ত হলো। তো এখানে একটা পার্থক্যটা বুঝো, পার্থক্যটা হচ্ছে মেইনলি এরকম যে ফর লুপে তুমি মানে এই ধরনের ক্ষেত্রে, রেঞ্জের ক্ষেত্রে ফর লুপে তুমি সরাসরি বলে দিতে পারবে যে স্টার্টিং ভ্যালু কোনটা, এন্ডিং ভ্যালু কোনটা, কত করে ইনক্রিমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে এই রেঞ্জ ফাংশনের মধ্যেই বলে দেওয়া যায়। বাট হোয়াইলের ক্ষেত্রে যেহেতু আমরা কোনো রেঞ্জ ফাংশন ইউজ করতেছি না, সেহেতু আমরা হচ্ছে এখানে কন্ডিশনটা হবে এরকম যে আমরা এখানে একটা কন্ডিশন দিব, এবং ওই কন্ডিশন ফুলফিল হওয়ার আগ পর্যন্ত সে একটা কাজ করতে থাকবে, এবং ইনক্রিমেন্টটা আমরা হচ্ছে ফর লুপের ভিতরে দেবো। এখানে ইনক্রিমেন্টটা এখানে আমরা যখন ফর লুপ ডিফাইন করতেছি তখনই আমাদের এখানে ইনক্রিমেন্টটা দিয়ে দেওয়া আছে। আর হোয়াইলের ক্ষেত্রে আমরা প্রোগ্রামের মানে কোডের ভিতরে, হোয়াইল মানে লুপের ভিতরে যেটা আমাকে বলে দিতে হবে যে কত করে ইনক্রিমেন্ট হবে। এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য বিগ ডিফারেন্স বিটুইন হোয়াইল লুপ এন্ড ফর লুপ। এখানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু শুরুতে ডিক্লেয়ার করতে হয় এবং ভিতরে কত করে ইনক্রিমেন্ট হবে সেটা বলে দিতে হয়। আর কন্ডিশনের মধ্যে জাস্ট বলে দেওয়া থাকে যে অ্যাকচুয়ালি কত পর্যন্ত, মানে থ্রেশহোল্ড ভ্যালুটা আর কি দিয়ে দেওয়া লাগে। জিনিসটা হচ্ছে এরকম। তবে হোয়াইল লুপ দিয়ে হচ্ছে ইনফিনিটি যে প্রোগ্রামগুলো, মানে ইনফিনিটি লুপ যেগুলো, সেগুলো হচ্ছে তৈরি করা সহজ। যেমন আমি জাস্ট হোয়াইল দিয়ে ট্রু দিয়ে দিলাম, হোয়াইল ট্রু দিয়ে দিলাম,
সো এর মধ্যে আমি যাই লিখি না কেন সেটা সে অনন্তকাল ধরে চলতে থাকবে আমি স্টপ না করা পর্যন্ত। ফর এক্সাম্পল দিলাম প্রিন্ট রয়, সো এটা সে আজীবন ধরে সে প্রিন্ট করতে থাকবে। আমি যদি এটা রান দিই আমাকে ম্যানুয়ালি এটা স্টপ করতে হবে। এই যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বার মানে প্রিন্ট হচ্ছে আর কি আমার পিসির ক্ষমতা অনুসারে। ওকে, যাই হোক, এটা আমি শাটডাউন দিলাম। তো এই যে দেখছো কতগুলো আউটপুট জেনারেট করে ফেলছে এর মধ্যে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার একটা ইনফিনিটি লুপ। কিংবা এখানে ট্রু লেখা লাগবে না, তুমি এখানে যে কোনো একটা কিছু লিখলেই হবে। আমি এখানে 1 দিলাম অথবা 2, যে কোনো একটা ভ্যালু দিলাম, while 1 দিলাম। সো জাস্ট এটাই একটা ইনফিনিটি লুপ, রান দিলাম, এই যে চলতেছে। আচ্ছা, এটা এখন আমাকে স্টপ করা লাগবে। ওকে, স্টপ করলাম। তো এই হচ্ছে মানে হোয়াইল দিয়ে হচ্ছে ইনফিনিটি লুপ তৈরি করাটা ইজি। আমরা হোয়াইল সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি ইউজ করি এই ইনফিনিটি লুপের ক্ষেত্রে। আর মানে এরকম আর কি, যে আমার একটা পার্টিকুলার কন্ডিশন পর্যন্ত আমার একটা কাজ চলতে থাকবে। সো জিনিসটা হচ্ছে মানে এরকম ভাবে কাজ করবে আর কি। তো এই হচ্ছে হোয়াইল আর ফর লুপের পার্থক্য ইনিশিয়ালি। হোয়াইলের ক্ষেত্রে মানে এক্সট্রা কয়েকটা কাজ করা লাগে। ইনিশিয়াল ভ্যালু প্রথমে ডিক্লেয়ার করে আসতে হয়, তারপরে ভিতরে হচ্ছে কত করে ইনক্রিমেন্ট হবে সেটা বলে দিতে হয়। আর ফরের ক্ষেত্রে জিনিসটা একবারে করা যায়। এটা হচ্ছে যদি আই মিন যদি এটা রেঞ্জের ক্ষেত্রে হয় আর কি। আবার হোয়াইলের ক্ষেত্রে ঠিক সিমিলারলি আমরা কি জানি বলে একটা লিস্ট অ্যাক্সেস করতে পারি। যেমন হচ্ছে এই কলটা একটু লিস্ট দিলাম হচ্ছে ফর এক্সাম্পল সো আমি এখানে বলে দিতে পারি ওই আগের মতোই while I in a print I আচ্ছা, সম্ভবত হোয়াইল এটা এইভাবে কাজ করে না। আমি নিজে কখন ট্রাই করিনি আগে, কিন্তু এটা কাজ করা উচিত ছিল। while I in a print I, আচ্ছা, দ্যাট মিনস লিস্ট এভাবে অ্যাক্সেস করা যায় না। মানে ফর লুপে আমরা যেটা করতাম আর কি, ফর আই ইন এ দিয়ে প্রিন্ট আই দিতাম না, তাহলে দেখা যাচ্ছে যে এখানকার সব ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারতো। সম্ভবত এটা এভাবে অ্যাক্সেস করা যায় না, যাওয়া উচিত ছিল। ওকে, তার মানে যায় না, আমি গেস করছিলাম যায়। ওকে, তো হোয়াইলের ক্ষেত্রে সম্ভবত এভাবে অ্যাক্সেস করা যায় না। যায় না, যেহেতু এটা রান করতেছে না সেহেতু যায় না। এটা হচ্ছে আমরা যদি ফর লুপ দিতাম তাহলে অ্যাক্সেস করা যেত। ফর আই ইন প্রিন্ট আই দিলাম, আমার সবগুলো ভ্যালু সে একটা একটা করে অ্যাক্সেস করে সে প্রিন্ট করে দিল। তাহলে হোয়াইলের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এরকম ভাবে করতে পারি যে শুধুমাত্র একটা কন্ডিশন দিয়ে সেই কন্ডিশনের উপর বেস করে হচ্ছে ভিতরে কোনো একটা পার্টিকুলার অপারেশন করা, এবং ওই কন্ডিশনে পৌঁছানোর আগ পর্যন্ত আমার হচ্ছে ভ্যালু কত করে ইনক্রিমেন্ট হবে এবং ভ্যালু অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে স্টার্ট হবে সেটা হোয়াইলের বাইরে বলে দেওয়া। ইনিশিয়াল ভ্যালুটা বাইরে বলে দেয় এবং ভিতরে কত করে ইনক্রিমেন্ট হবে সেটা বলে দেওয়া। এই হচ্ছে হোয়াইল লুপ আর ফর লুপের পার্থক্য। সো এটা হচ্ছে ডিপেন্ড করে যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে যে যেখানে যেটা কনভিনিয়েন্ট মনে করে। দুইটাই একই মানে একই রকম ভাবেই চালানো যায়, ইউজ করা যায়, জাস্ট মানে ক্ষেত্র বিশেষে আর কি যেটা ইউজ করার সুবিধা। যেমন ওই যে বললাম যে ইনফিনিটি লুপের ক্ষেত্রে হোয়াইল ইউজ করাটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ আর কি। হ্যাঁ, এখন বলো কোনো কোশ্চেন। তাহলে দাদা হোয়াইল লুপের স্পেশালি কাজ বলতে শুধু আমরা ইনফিনিটি লুপ যেটা এটাই পাইতাম, তাই না? স্পেসিফিক্যালি তা না, হোয়াইলের আরো অনেক কাজ আছে। কিন্তু মানে ফর লুপ দিয়ে অ্যাকচুয়ালি তুমি ফর লুপ দিয়ে সবগুলো কাজই করতে পারবে আর কি। আবার কিছু কিছু ক্ষেত্রে ফর লুপ কাজ করানো যায় না। যেমন হচ্ছে আমার যদি মানে এরকম রেঞ্জ ওয়াইজ অ্যাক্সেস করতে না হয়, মানে নির্দিষ্ট সংখ্যক চালাতে না হয় কিংবা এরকম ভ্যালু অ্যাক্সেস করতে না হয়, মানে ফর এক্সাম্পল ইনফিনিটি লুপ, তোমার ফর দিয়ে ইনফিনিটি লুপ চালাতে গেলে তোমার কাজটা একটু কঠিন হয়ে যায় আর কি। আর হোয়াইলের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে ইজি হয়ে যায়। তবে মূলত হ্যাঁ, যে আমরা ইনফিনিটি লুপের জন্যই হোয়াইল সবচেয়ে বেশি ইউজ করি। তবে ক্ষেত্র বিশেষে প্রোগ্রামের মানে পারপাসের উপর ডিপেন্ড করে অনেক সময় দেখা যায় যে হোয়াইলটাই বেশি কাজে লাগতেছে আর কি। এই ইনফিনিটি লুপের হচ্ছে যে ইউজটা, এটা হচ্ছে রিয়েল লাইফে একটা এক্সাম্পল দিবেন? ওই যে দিলাম,
আচ্ছা রিয়েল লাইফে এক্সাম্পল। আচ্ছা ইনফিনিটি লুপ ইউজুয়ালি আমরা চালাই না, তবে আমরা এরকম কাজ করতে পারি। তোমার হচ্ছে ফর এক্সাম্পল a আচ্ছা ভাই, equal 1 to থেকে 100, দেন ভাই আমি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমি বললাম যে while 1, আপনি একটু জোরে বলো, কথা আস্তে শোনা যাইতেছে, ভাই শুনে নেই এই জন্য। কেউ কি কিছু আচ্ছা বলছো? জি ভাই। হ্যাঁ বলো। ভাই আপনি কিন্তু একবার দেখিয়েছিলেন ফর এর জন্য যে 1 থেকে n পর্যন্ত আর কি যত আমরা ইনপুট দেই, হুম 1 থেকে একের স্কয়ার যোগ করছি ভাবে ভাবে। হুম তো হুম। হোয়াইল এর বেলায় কি এরকম করা যায় যে আমরা 1 স্কয়ার 2 স্কয়ার এভাবে হ্যাঁ কিছু আচ্ছা ওটা আমি আসতেছি। যোগ করা? আগে হচ্ছে ওকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখা আসে। আচ্ছা তো আচ্ছা আমি while 1 দিলাম, তো আমি হচ্ছে এরকম করতে পারি। ওকে একটা ইনিশিয়াল ভ্যালু ডিক্লেয়ার করে আসি। ফর এক্সাম্পল i ইকুয়াল টু 1, তো আমি বললাম এরকম যে সাম প্লাস ইকুয়াল i প্লাস ইকুয়াল 1, দেন আমি বললাম যে if i ইকুয়াল 100, দেন আমি হচ্ছে ব্রেক করে দিলাম। মানে এটা হচ্ছে কাজ একটু বেশি করার আর কি। সো আলটিমেটলি এখানে আমি একটা ইনফিনিটি লুপ চালালাম, কিন্তু আমি মাঝখানে একটা ব্রেক পয়েন্ট দিলাম। যে ব্রেক পয়েন্টটা হচ্ছে এরকম যে একটা পার্টিকুলার ভ্যালুতে যায় ও ব্রেক হয়ে যাবে। আই ইকুয়াল টু, আচ্ছা আমি এখানে এ দিছি, এ দেওয়ার দরকার নেই, আমি ওখানে সরাসরি সংখ্যাটি বলে দিলাম। তো জিনিসটা হচ্ছে এরকম যে অনেক সময় দেখা যায় যে আমরা ইনফিনিটি লুপ চালাই কিন্তু ইনফিনিটি লুপ চালালে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় যে মাঝখানে একটা ব্রেক পয়েন্ট রাখতে হয় আর কি। তো আমরা ওরকম ভাবে করলাম আর কি, যে একটা পার্টিকুলার ভ্যালুতে যায়টা সে ব্রেক করবে। তাহলে ইন দ্যাট কেস সেটা করা যায়। মানে সে ইন দ্যাট কেস হচ্ছে আমরা ইনফিনিটি লুপ চালাতে পারি। সো আমি যদি প্রিন্ট সাম দেই তাহলে হচ্ছে এই এই হচ্ছে অ্যান্সার। মানে আমি চালাইছি কিন্তু অ্যাকচুয়ালি ইনফিনিটি লুপ, বাট আমি হচ্ছে মাঝখানে কোন একটা জায়গায় যে ব্রেক করছি। এখন এটা একটা ছোট প্রোগ্রাম, বাট আমাদের এমন কোন প্রোগ্রাম হইতে পারে যে অ্যাকচুয়ালি আমি জানি না জিনিসটা কতবার কাজ করবে। সো ইন দ্যাট কেস আমি বলে দিলাম, আমি একটা ইনফিনিটি লুপ চালাই দিলাম, সে যতবার পাবে। আমি অ্যাকচুয়ালি ওটা আর কাউন্ট করতে যাচ্ছি না। সো কিন্তু আমি হচ্ছে আমার একটা কন্ডিশন আমি দিয়ে রাখছি যে পার্টিকুলার এই রকম টাইপের যদি কোনো কিছু সে পায়, দেন সে ওই জায়গা থেকে ব্রেক করে চলে আসবে। সো ইন দ্যাট কেস তুমি হচ্ছে ইনফিনিটি লুপ ইউজ করতে পারো। মানে তুমি জানো না অ্যাকচুয়ালি যে জিনিসটা কতবার ঘুরবে, এই লুপটা কতবার ঘুরবে। সবচেয়ে মজা হচ্ছে এইখানে যে তুমি জানোই না যে এই লুপটা আসলে কতবার ঘুরবে। এটা 100 বারও হইতে পারে, 200 বারও হইতে পারে, কয়েক হাজার বার হইতে পারে, কয়েক লাখ বার হইতে পারে। যেহেতু তুমি সংখ্যাটা জানো না, সেহেতু তুমি এখানে কোনো কিছু ডিফাইন করে দিবা না যে এক্স্যাক্টলি মানে কত ভ্যালু পর্যন্ত সে লুপটা চালাবে। বাট তুমি বলতেছো যে হ্যাঁ একটা পার্টিকুলার পয়েন্টে যায়টা সে ব্রেক করবে। সো তুমি হচ্ছে তখন হচ্ছে সেই ভ্যালুটা দিয়ে দিতে পারো যে হ্যাঁ, যে এই জিনিসটা করতে 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 যখন ওই একটা পার্টিকুলার জায়গায় যায় সে রিচ করবে, দেন সে ব্রেক করবে। সো তো তোমাকে আর কাউন্ট করতে হচ্ছে না যে আসলে কতবার লুপটা ঘুরতেছে। সো এইটাই হচ্ছে মানে ইনফিনিটি লুপের একটা বড় উদাহরণ। ইনফিনিটি বলতে অ্যাকচুয়ালি আমরা ইনফিনিটি বার চালাচ্ছি না, বাট জিনিসটা হচ্ছে যে আমরা জানিও না যে আমাদের আসলে কতগুলো লুপ দরকার, মানে কতবার লুপটা ঘুরবে। সো ইন দ্যাট কেস আসলে আমরা ইনফিনিটি লুপ ইউজ করতে পারি একটা পার্টিকুলার ব্রেক পয়েন্ট পর্যন্ত। এই হচ্ছে ইনফিনিটি লুপের একটা মানে এক্সাম্পল আর কি। এটা জাস্ট কিছু না, এটা একটা জাস্ট আমি মানে বাচ্চা এক্সাম্পল দিলাম। বাট জিনিসটা হচ্ছে এরকম যে তুমি ইনফিনিটি লুপ চালাবা, একটা সার্টেন পর্যায়ে যায় তুমি জাস্ট ব্রেক করে দিবা। সো তোমার আর কাউন্ট করার দরকার হচ্ছে না যে লুপটা কতবার ঘুরতেছে। আমি এখানে যতগুলো এক্সাম্পল দেখাইছি এগুলোতে আমি সবগুলোতে আমি জানি যে এক্স্যাক্টলি কতবার আমার লুপটা ঘুরবে। বাট এখানে আমি জানি না যে আমার এক্স্যাক্টলি কতবার ঘুরবে। এটা ছোট দেখে আমি জানি যে এটা 100 বারই ঘুরতেছে। 100 বার না, হ্যাঁ 100 বার ঘুরতেছে। বাট এমন কোন কেস আসতে পারে যে যেখানে তুমি জানবে না যে আসলে কাউন্ট কতবার হতে পারে। সো ইন দ্যাট কেস ইনফিনিটি লুপ চালানোটা হচ্ছে বেটার। আচ্ছা এটা একটা গেল। আচ্ছা ও জানি কি কোশ্চেন করছে। আচ্ছা ওই যে ইয়ার ভ্যালু গুলো স্কোয়ার করাটা। ওকে তাহলে আমরা দেখে আসি ধারার ধারা প্রোগ্রাম। ধারাটা আর কি। ওকে তাহলে আমরা ইনিশিয়ালি একটা ভ্যালু নিলাম 1। আচ্ছা
সাম ইনিশিয়ালাইজ করলাম 0, এখন দিলাম হচ্ছে হোয়াইল, আচ্ছা একটা ইনপুট নেই, n equal to input, enter the last, আচ্ছা এটা ইন্টিজার করা লাগবে না, ওকে। সো ইনপুট ফাংশনকে আমরা ইন্টিজার ফাংশনের মধ্যে নিয়ে নিলাম, দেন while I less than equal n, এখন করব কি কাজটা, সেটা হচ্ছে সাম প্লাস ইকুয়াল, ফর এক্সাম্পল বর্গ, তাহলে এইটা আগের মান কত করে বাড়বে, ফর এক্সাম্পল এটা যদি বিজোড় সংখ্যার জন্য হয় তাহলে I প্লাস ইকুয়াল কত 2, এই তো। তারপরে এখন প্রিন্ট করব আমরা সামটাকে। সো আমি যদি এটা রান দিই, এন্টার নাম্বার, ধরো 1 থেকে 50 পর্যন্ত হচ্ছে বিজোড় সংখ্যাগুলোর যোগ, বর্গের যোগফল, আচ্ছা এত বড় না, যে 20 পর্যন্ত যাই, দিলাম 1330 আসে। সো এটা তুমি ফর লুপে যদি করতে তাহলে জিনিসটা হইতো এরকম, সেম জিনিসটা যদি তুমি ফর লুপে করতে তাহলে জিনিসটা হইতো এরকম, ফর I in range n, আচ্ছা 1 থেকে n পর্যন্ত 2 করে ইনক্রিমেন্ট, আর হচ্ছে সাম, আচ্ছা সাম এখানে ইনিশিয়ালাইজ করি না, আগের ভ্যালুর সাথে যোগ হয়ে যাবে, সাম ইকুয়াল টু 0, ওকে। তাহলে সাম প্লাস ইকুয়াল I স্কয়ার, ভাই n+1 হবে না? ও হ্যাঁ, তারপরে হচ্ছে গুড পয়েন্ট, আর এখানে আমি জাস্ট সাম প্রিন্ট করব, ওকে। সো আমি যদি এটা এখন রান করি अगेन 1330, সো এই হচ্ছে সেম প্রোগ্রাম, তোমরা ফর লুপ ইউজ করতে পারো, আবার হোয়াইল লুপও ইউজ করতে পারো, মানে এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে এইটা একটু এই ফর লুপ একটু ছোট হবে, কারণ ফর লুপে আমি ইনিশিয়ালাইজটা আর ইনক্রিমেন্টটা এই লাইনের ভিতরে করে দিতে পারতেছি, আর এখানে এই দুইটাই আলাদা আলাদা লাইনে করে দিতে হচ্ছে, এই যে আলাদা আলাদা লাইনে আর কি করতে হচ্ছে আর কি, মানে দুইটা এক্সট্রা লাইন হইলো আর কি, আর কিছু না, বুঝতে পারছো? ভাই হোয়াইল লুপে কিন্তু n+1 লাগে নাই। কারণ আমি এখানে ইকুয়াল বলেই দিছি, আচ্ছা আর এখানে তো আমি জানি যে এটা বাই ডিফল্ট এর থেকে 1 কম কাউন্ট করে, সো এই জন্য এখানে আমাকে 1 মানে প্লাস করে দিতে হচ্ছে আর কি। এখন আমি যদি এখানে এরকম ইউজ করতাম যে এখানে আমি শুধু লেস দেন দিচ্ছি, তাহলে তখন সেই ক্ষেত্রে n+1, ব্যাপারটা কি ধরতে পারছো এখানে জিনিসটা? লেস দেন জি ভাই, ইকুয়াল হইলে n, আর লেস দেন ইউজ করলে n+1, মানে লেস দেন মানে তো আসলে 1 কম আর কি, ইন্টিজার হিসেবে। হ্যাঁ, জি ভাই বুঝছি। এই হচ্ছে ব্যাপার। সো এই হচ্ছে ফর লুপ আর হোয়াইল লুপের পার্থক্য, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি তেমন কিছুই না, জাস্ট ইনিশিয়ালাইজেশনটা আর ভিতরে ইনক্রিমেন্টটা বলে দিতে হয়, আর কিছু না। যেমন ধরো তোমরা ইনপুট নিবা, 5 বার ইনপুট নিবা, আগে তোমরা ফর লুপ দিয়ে ইনপুট নিতা এরকম, যে ফর I in range ধরো 5 বার তোমরা হচ্ছে ইনপুট নিবে ইউজারের কাছ থেকে, ধরো একটা লিস্ট ডিক্লেয়ার করে আসি, এমটি লিস্ট, ইনপুট ইউজারকে বলতেছো এন্টার ভ্যালু, যে কোনো ভ্যালু হতে পারে, আর আমরা টেস্টের মতো এটা অ্যাপেন্ড করে দিচ্ছি ভ্যালুটা প্রত্যেকবার, ওকে। সো
দেন আমরা প্রিন্ট করলাম হচ্ছে টেস্টকে। ওকে, তাহলে আমরা দেই, রান দিলাম, প্রথমে দিলাম টেস্ট, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4, 5টা হয়ে গেছে। সো এই যে ও আমাকে প্রিন্ট করে দিছে 5টা ভ্যালু এই লিস্টের মধ্যে। এখন এটা যদি আমি হোয়াইল লুপ দিয়ে করতে চাই, তাহলে আবার এরকম একটা ইনিশিয়ালাইজ করে নেই, দেন হোয়াইল I less than equal 5, আমি এখানে ইনিশিয়ালাইজ করে আসলাম I equal to 1। সো যতক্ষণ এটা 5-এর ইকুয়াল হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এই কাজটা করতে থাকবে। ওকে, দেন প্রিন্ট টেস্ট। ও একটা জিনিস মিসিং গেছে, I এর ভ্যালু 1 করে বাড়বে, সেটা আমাকে বলে আসতে হবে। ওকে, সো এখন আমি যদি এটা রান করি আগের মতোই, টেস্ট 1, টেস্ট 2, আচ্ছা আগেরবার শুরুতে টেস্ট নিছিলাম। ওকে, সমস্যা নেই, টেস্ট 3, টেস্ট 4, টেস্ট। তো এই যে 5টা ইনপুট নিয়ে ওই 5টাকে সে হচ্ছে লিস্টের মধ্যে দিয়ে দিল। ওই ফর লুপই সোজা লাগে ভাই। হ্যাঁ, মানে ফর লুপ এই ধরনের কাজের ক্ষেত্রে ফর লুপ হচ্ছে কম্পারেটিভলি ছোট আর কি। আসলে কিছুই নয়, এখানে আছে আমার ইনিশিয়াল ভ্যালু আর ইনক্রিমেন্টটা দিয়ে দেয়া আছে। মানে এখানে বাই ডিফল্ট সে 0 থেকে শুরু করে আর কি, ওই মানে সোজা বাংলায় ও 5বার ঘোরাচ্ছে আর কি। আর এখানে ওই 5বারই ঘোরাচ্ছে, সে আমাকে জাস্ট বলে দিতে হচ্ছে যে কত থেকে কত পর্যন্ত হইলে 5বার ঘুরবে। এখন দাদা একটু আগের প্রোগ্রামটায় যাবেন, ওই যে ইনপুট 11 এর। এটা জি, এইখানে হলো যে ফর আই ইন রেঞ্জ, এই যে এক ইনপুট 11-তে আর কি। আচ্ছা, এই যে এখানে জি, ওই যে হুম এক হুম। n+1 আর মাঝখানে আমি ডিফারেন্স দিয়ে দিছি 2। এই ডিফারেন্সের কাজটা ওয়াইল লুপে কোথায় হয়েছে? ওই যে i প্লাস ইকুয়ালস টু 2 ওইখানে। হ্যাঁ, এই যে i প্লাস ইকুয়াল টু 2 করে বাড়তেছে, মানে আচ্ছা, ভিতরেই আমি i কে 2 করে বাড়াচ্ছি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমার i এর ভ্যালু প্রথমে ছিল 1, প্রথম লুপ শেষে i এর ভ্যালু কত হইলো 3। এখন 3 কি n+1 এর থেকে ছোট? এটা যদি 50 হয় তাহলে হ্যাঁ ছোট, যেহেতু ছোট তার মানে সে এখন আবার লুপের ভিতরে ঢুকবে, আবার এই অপারেশন গুলো করবে, এই অপারেশনটা করলো, দেন আবার i এর ভ্যালু 2 করে বাড়লো, তাহলে i এর নতুন ভ্যালু কত হলো 5। 5 কি 50 এর থেকে ছোট? হ্যাঁ, তার মানে সে আবার এই লুপটাতে ঢুকবে, এই সেম অপারেশনটা করবে, তারপর i এর ভ্যালু 2 বাড়লো, i এর ভ্যালু এখন কত হলো 7। 7 কি n+1 এর থেকে ছোট? হ্যাঁ, আবার সে ঢুকবে। যখন 7 এইভাবে যাইতে 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 51 হয়ে যাবে, 51 কি 50 এর থেকে ছোট না, দেন সে লুপটা থেকে বের হয়ে গেল। তারপর আমি প্রিন্ট সাম করলাম। এখানেও অ্যাকচুয়ালি তাই হচ্ছে, ও 1 করে মানে 2 করে বাড়াচ্ছে, 2 করে বাড়ায় দেখতেছে যে n+1 এর থেকে ও ছোট কিনা। যদি ছোট হয় তাহলে সে লুপটার ভিতরের কাজটা করবে। যখন এইভাবে করতে করতে যখন 51 হয়ে গেল, 51 কি n+1 এর থেকে ছোট না, দেন সে লুপ থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর দেন আমরা সামকে প্রিন্ট করলাম। জিনিসটা অ্যাকচুয়ালি সেমই, মানে মেইন যে তোমার থিম সেটা হচ্ছে সেম। একটা লুপ ততক্ষণই ঘুরবে যতক্ষণ পর্যন্ত ওর কন্ডিশনটা ট্রু। তো আমার i এর ভ্যালু যতক্ষণ n+1 এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত সে এই ভিতরের অপারেশন গুলো চালাবে। যখনই এইটা ফলস হয়ে যাবে, এই ইনফরমেশন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, সাথে সাথে সে লুপ ক্লোজ করে দিবে, লুপ ব্রেক করে দিবে, ব্রেক করে দিয়ে তখন সে নেক্সট ইনস্ট্রাকশনে চলে যাবে। এইটাই হচ্ছে লুপের কনসেপ্ট। তোমার অ্যাকচুয়ালি লুপের একটা কন্ডিশন থাকে, যেমন এখানকার কন্ডিশন হচ্ছে n+1 পর্যন্ত, i এর ভ্যালু n+1 এর ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। যখনই n+1 এর থেকে সে বড় হয়ে গেল তার মানে এটার এই কন্ডিশনটা ট্রু নাই, এটা ফলস হয়ে গেছে। যখনই ফলস হয়ে গেছে তার মানে ওর লুপ ব্রেক করে দেবে, ওর লুপের কাজ শেষ। সো অ্যাকচুয়ালি আমরা কন্ডিশন কেন ইউজ করি? কন্ডিশন ইউজ করি যে লুপটা কখন ব্রেক হবে সেটা ডিফাইন করার জন্য। তার মানে কি, লুপ তো আমি আজীবন চলতে দিতে পারি না, একটা না একটা সময় তাকে ব্রেক করতেই হবে। সো ওই ব্রেক পয়েন্টটা আমরা কন্ডিশন দিয়ে ফিক্স করে দিই যে হ্যাঁ এই পার্টিকুলার পয়েন্টে যায়টায় লুপটা ব্রেক হয়ে যাবে। এনি কোশ্চেন?
আচ্ছা, কন্ডিশনাল লুপের মধ্যে বেসিক পার্থক্যটা বুঝো। কন্ডিশনে হচ্ছে তুমি যখন একটা কন্ডিশন দিচ্ছ তখন ওই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ভিতরের কাজটা করবে কয়বার করবে? একবার করবে। আর লুপের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কন্ডিশনটা যদি আমার ট্রু হয়, মানে যতক্ষণ ট্রু হইতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে সেম কাজটা বারবার করবে। কন্ডিশনের নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে জিনিসটা এরকম ছিল না। যেমন আমি যদি এই জায়গায় হোয়াইল এর জায়গায় ইফ দিতাম, ইফ আই লেস দেন n+1, দ্যাট মিনস এটা সে কয়বার চেক করবে? একবারই চেক করবে যে এই পার্টিকুলার কন্ডিশনটা ট্রু কিনা। দেন সে যদি ট্রু হয় তাহলে ভিতরের অপারেশন চালাবে, নাইলে চালাবে না, সোজা বাংলায়। আর লুপের ক্ষেত্রে যেটা হয়, লুপের ক্ষেত্রে হচ্ছে এই কন্ডিশনটা সে একবার না, এই কন্ডিশনটা সে যতবার তাকে মানে চেক করতে দেওয়া হবে সে ততবারই চেক করবে আনটিল এই কন্ডিশনটা ফলস হয়। সো এইটাই হচ্ছে আমার বেসিক কন্ডিশনাল লুপের মধ্যে পার্থক্য, মানে ইফ কন্ডিশন আর এই ফর হোয়াইলের লুপের মধ্যে পার্থক্য। যে ফর হোয়াইল লুপে ও একটা কন্ডিশন সে বারবার চেক করবে, বাট ইফ কন্ডিশনে সে সেটা একবারই চেক করবে। সো তোমার যখনই একই একই ধরনের অপারেশন, এই যে এই অপারেশনটা আমার 10 বার 20 বার 30 বার করা লাগতেছে, দ্যাট মিনস এটা আমাকে লুপ ইউজ করতে হবে। বাট এই অপারেশন যদি আমার একবারই করা লাগে, দেন আমি কন্ডিশন ইউজ করব, অথবা লুপও ইউজ করতে পারি, জাস্ট লুপের মধ্যে একবার ঘোরানোর জন্য যে কন্ডিশন দেওয়া লাগবে সেটা করতে হবে। এইখানে কি কারো কোনো মানে ইয়া আছে, হেজিটেশন আছে যে ইফ কন্ডিশন কখন ইউজ করতেছি আর লুপ কখন ইউজ করতেছি? লুপের থিমটাই হচ্ছে যে একই জিনিস বারবার হবে। লুপ মানে কি? লুপ মানে একটা জায়গায় আবার ঘুরে, মানে স্টার্টিং পয়েন্টে আবার ঘুরে ব্যাক করে আসা। যেমন একটা বৃত্তের তুমি একটা পয়েন্ট থেকে শুরু করলে পুরা পরিধি ঘুরে আসে আবার ওই পয়েন্টেই চলে আসবা। সো হোয়াইল কি মানে এই হোয়াইল লুপ কি করতেছে? ওরা এই অপারেশন করতেছে, এই অপারেশন করতেছে, শেষ করে আবার সে শুরুতে আবার এই জায়গায় ব্যাক করে আসতেছে, আবার সেম অপারেশন করে আবার এই জায়গায় ঘুরে আসতেছে, আবার শেষ করে আবার ঘুরে আসতেছে, আবার ঘুরে আসতেছে। কতক্ষণ এই ঘুরে আসার কাজটা চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত আমার এই কন্ডিশনটা ট্রু থাকবে। বলো এখন কোনো কোশ্চেন থাকবে? ভাই একটা প্রশ্ন মাথায় আসছে, জানি না এটা রিলেভেন্ট কিনা। আমরা যে মানে ব্যাংকে যে আপনার টাকা পয়সা বারবার লেনদেন হচ্ছে, তো ওইখানে কি আপনার এই হোয়াইল লুপটা ইউজ হয় নাকি হয়ই না, ওখানে অন্য কিছু? হ্যাঁ, তুমি এটাকে একটা লুপ হিসেবে কাউন্ট করতে পারো। ফর এক্সাম্পল আচ্ছা ধরো হচ্ছে আমি এরকম দিলাম যে ক্লায়েন্টের একটা লিস্ট আছে আমার। সো ক্লায়েন্টের লিস্ট ধরো প্রথমে দিলাম রয়, তারপরে দিলাম হচ্ছে রিশান, সরি ফর এক্সাম্পল ধরো এরা হচ্ছে ব্যাংকের ক্লায়েন্ট। ওকে, সো এখন হচ্ছে আমি যদি এরকম করি যে ফর আই ইন ক্লায়েন্ট, ধরো আমার কাছে আছে গেট সার্ভিস নামে হচ্ছে একটা ফাংশন আছে। ধরো আমি একটা ফাংশন ডিফাইন করে আসি, এর মধ্যে দিয়ে হচ্ছে ধরো হচ্ছে একটা নেম পাস হবে। সো ওই নেম যে পাস হবে ওর করেসপন্ডিং ও কোনো একটা কিছু পাবে আর কি। তো ফর এক্সাম্পল ধরো হচ্ছে জিনিসটা এরকম, রিটার্ন নেম প্লাস ধরো সার্ভিস একটা নাম্বার দিলাম 100। ওকে, ফর এক্সাম্পল কিছুই না, আমি জাস্ট এমনি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি। এটা আসলে খুব একটা ভালো এক্সাম্পলও না, জাস্ট এমনি দেখানোর জন্য। সো ফর আই ইন ক্লায়েন্ট আমি হচ্ছে দিলাম হচ্ছে গেট সার্ভিস, এই ফাংশনটাকে কল দিলাম,
এর মধ্যে দিয়ে আমি হচ্ছে আই কে পাস করলাম, মানে প্রত্যেকটা নামকে পাস করলাম। তো আলটিমেটলি হচ্ছে এটাকে প্রিন্ট করে দেই। সো সবাই হচ্ছে এই যে সবার নামের সাথে সবাই হচ্ছে যে সার্ভিস 100, মানে সার্ভিস নাম্বার 100 যেটা সেটা সে মানে সবাই গেট করবে আর কি। তো আমি যদি এটা রান দিই, এই যে এখানে একটা স্পেস দিই, সেটা আবার রান দিই। এই যে এখন ধরো প্রথমে আমি গেলাম, আমি ব্যাংকের ক্লায়েন্ট, আমি এই সার্ভিসটা পাইলাম, তারপর রিশাল এই সার্ভিসটা পাইলো, তারপর শাহরিয়ার এই সার্ভিসটা পাইলো, মানে সিরিয়াল। এটা হচ্ছে আমার কিউ। এই কিউ এর মধ্যে একজন একজন করে ঢুকতেছে, সে এই সার্ভিসটা রিসিভ করতেছে। তারপর শাহরিয়ার, তারপর সঞ্জনা, তারপর সাজিদ, তারপর নাইম। এই যে মানে একজন একজন করে ঢুকতেছে, তারা হচ্ছে এই সার্ভিসটা নিয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? জিনিসটা হচ্ছে এরকম যে এটাও একটা লুপের মতোই, যে একই একই সার্ভিস যখন সবাই পাচ্ছে, সো একজন 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 প্রতিজনের জন্য সেম সার্ভিস মানে দেয়া হচ্ছে। সো এটাও একটা লুপের মতো, জাস্ট জিনিসটা হচ্ছে এরকম। ভাই মানে ফর লুপ দিয়ে শুধু হয় এটা, আমি শুধু জিজ্ঞেস করছি যে হোয়াইল লুপ দিয়ে হয় কিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াইল লুপ দিয়ে অ্যাকচুয়ালি এখানে ওইভাবে অ্যাক্সেস করা যায় না, বাট আমার যদি এটা যদি নাম্বার সিস্টেম থাকতো, যেমন ধরো তোমার আচ্ছা হচ্ছে, কারণ আপনি বললেন না ইনফিনিটি না, আর অনেক তো লেনদেন হয়, এর জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা ধরো আমি অন্য একটা জিনিস দিই। সেন্ট এসএমএস নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম। সো ফাংশনের মধ্যে হচ্ছে যদি এরকম হয়, কাস্টমার আইডি যাবে, সে প্রত্যেকটা কাস্টমার আইডির সাথে ফর এক্সাম্পল ধরো হচ্ছে কাস্টমার আইডি পাবে, কাস্টমার আইডির ব্যাংক ধরো অন্য কোনো সামহাউ কোন একটা জায়গা থেকে আচ্ছা কাস্টমার আইডি পাইলো, সে কাস্টমার আইডির জন্য সে একটা জিনিস অ্যাড করে তার অ্যাকাউন্টে হচ্ছে টাকা অ্যাড করে দেবে। সো অথবা সে একটা মেসেজ পাঠিয়ে দেবে। সো সে সে হচ্ছে যেটা করলো, সে একটা রিটার্ন করলো কাস্টমার আইডি এটা কপি হয়নি, প্লাস এই ধরনের একটা ধরো এসএমএস দিবে। ঠিক আছে, আচ্ছা এখন কাস্টমার আইডি, ওকে কাস্টমার আইডি এখন ধরো হচ্ছে সবই হচ্ছে সিকোয়েন্সিয়াল কাস্টমার আইডি আমার, তাইলে আমি আর এখানে আলাদা করে হিসাব করলাম না। আমি হচ্ছে একটা হোয়াইল লুপ, আচ্ছা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে, যে ইনিশিয়াল আইডি নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমার ভ্যালু হচ্ছে ধরো কাস্টমার নাম্বার শুরুই হয়েছে হচ্ছে 101 থেকে। ওকে, সো হোয়াইল ধরো আমি ইনফিনিটি লুপি চালাইলাম, while 1, সো ও হচ্ছে যেটা করবে, ও হচ্ছে আগেরটাকে কল করবে সেন্ট এসএমএস। সো প্রিন্ট বাই দ্য ওয়ে, এটা এখানে যেহেতু এটা ইন্টিজারের সাথে স্ট্রিং ডিরেক্ট যোগ হয় না, সো আমি যেটা করবো এটাকে স্ট্রিং কনভার্ট করে নেব, নাইলে এরর আসবে। ওকে, সো প্রিন্ট দিলাম, কল করলাম কাকে, কল করলাম হচ্ছে সেন্ট এসএমএস কে। আচ্ছা সেন্ট এসএমএস এর মধ্যে আমি কাকে পাঠাবো, একটা আইডি পাঠাবো। সো আমাকে হচ্ছে এটা ভেরিয়েবল হিসেবে দিতে হবে। সো সেন্ট এসএমএস এর ভিতরে আমি পাস করব হচ্ছে ইনিশিয়াল আন্ডারস্কোর আইডি। এখন এই আইডির ভ্যালু তো প্রত্যেকবার ইনক্রিমেন্ট করতে হবে। সো আমি কি করলাম, এটার ভ্যালু হচ্ছে ইনক্রিমেন্ট করে দিলাম, সো প্লাস ইকুয়াল 1। সো এইভাবে যাইতে থাকবে, কতক্ষণ পর্যন্ত যাবে ধরো আমি বলে দিলাম যে ইফ
এটা ইনিশিয়াল না রেখে শুধু আইডি রেখে এত বড় ভেরিয়েবল রাখার দরকার নেই, ছোট ভেরিয়েবল ইউজ করবে। ওকে, সো if id equal বেশি না দিয়ে অল্প একটু করি, 1050 দিলাম, দেন হচ্ছে ব্রেক করে দিলাম। ওকে, সো এটা যদি রান করি কি আসে, এই যে সো ওই প্রত্যেকটা আইডি ধরে ধরে সে হচ্ছে একটা এসএমএস পাঠিয়ে দিল আর কি। তো এরকম কত পর্যন্ত, ওই যে যখন 1049 ছিল তখন সে ব্রেক করে দিল। সো তুমি এরকম করতেই পারো যে ধরো তুমি তোমার ইনক্রিমেন্টের অপশন আছে, তাহলে ইন দ্যাট কেস হচ্ছে এই যে এরকম একটা ভ্যালু নিয়ে সেটার সাথে এক যোগ করতে 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 যতক্ষণ ইচ্ছে তুমি করতে পারো আর কি। সো তুমি জাস্ট এরকম একটা মানে ফাংশন, যে ফাংশনটা একটা পার্টিকুলার কাজ করে সেটাকে জাস্ট তুমি মানে কল করলে আর কি। এরকম তোমার আরো অনেক সার্ভিস থাকতে পারে। সো তুমি জাস্ট সার্ভিস গুলো কল করে দিবা ওই পার্টিকুলার আইডি গুলোর জন্য, দেন আইডি এক এক করে বাড়িতে থাকবে। তো এরকম এইভাবে একটা কাজ করতে পারো আর কি। ইটস নট এ ভেরি গুড এক্সাম্পল বাট স্টিল আই মিন মানে জাস্ট বোঝার জন্য আর কি, যত সহজ করে বোঝানো যায়। বুঝতে পারছো? এখানে কোনো জি ভাই। কোশ্চেন আছে? না ভাই, বুঝলাম না। আচ্ছা, কিংবা তুমি এখানে এটা শুরুতেই করে দিতে পারতে যে while id less than equal 1050, তাহলে আর আমার এখানে আলাদা করে এটা দরকার নেই। সো এটাও সেম কাজই করবে। এই হচ্ছে ব্যাপার। মানে এখানে এক্সট্রা দুইটা কাজ আর কি, প্রথমে ইনিশিয়াল একটা ভ্যালু ডিক্লেয়ার করে আসে, আর ওইটার ভ্যালু কত করে বাড়বে সেটা আলাদা করে অ্যাড করা আর কি, মানে এই কন্ডিশনের বাইরে। আর এখানে অ্যাকচুয়ালি ফর লুপের মধ্যে অ্যাকচুয়ালি ওই মানে শেষ কোন পর্যন্ত হবে, মানে কন্ডিশনটা কোথায় যায় এটা শেষ হবে সেটা অ্যাকচুয়ালি ওখানে বলেই দেয়া থাকে আর কি, মানে ওই লাইনের মধ্যে। এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। যদি এখানে 2 করে যদি বাড়াই দিতাম, মানে তোমার হ্যাঁ দাও, তাইলে হচ্ছে 25 জন ক্লায়েন্ট আসবে, এই যে সংখ্যা কমে গেল, 1001, 1003, 1005 এই আইডি গুলো এখন পাবে, শুধু বিজোড় সংখ্যক আইডিরা পাবে। তুমি এটা লটারি টাইপের কিছুর জন্য এরকম করতে পারো যে জোড় সংখ্যকের জন্য এটা, বিজোড় সংখ্যকের জন্য আলাদা একটা। কিংবা ধরো হচ্ছে আমাদের ভাই ছোটবেলায় লটারিতে কি করে আসলে বলেন তো ভাই, যে নাম্বার যে লটারিতে কিছু আসে। করে না, লটারিতে র্যান্ডম একটা কিছু নেয়। যেমন ধরো আহ এক কাজ করি, ধরো আমি দেখে আসি পাইথন র্যান্ডম নাম্বার। সো র্যান্ডম নামে আছে একটা ফাংশনই আছে, মডিউলই আছে। সো র্যান্ডম মডিউল থেকে আমরা যদি করি, এখান থেকে রানি একটা জাস্ট এক্সাম্পল থেকে নিয়ে আসি। ধরো ইম্পোর্ট র্যান্ডম, একটা মডিউল আছে র্যান্ডম নামে। সো আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে র্যান্ডম কে ইম্পোর্ট করলাম, তারপরে হচ্ছে তুমি যদি চাও যে একটা লিস্ট থেকে তুমি র্যান্ডমলি কোন একটা ভ্যালু চয়েস করবা, তাহলে তুমি এরকম করতে পারো। এটা একটা লিস্ট, সো লিস্ট থেকে তুমি এভাবে চয়েস করতে পারো। মানে তুমি যদি র্যান্ডম ডট চয়েস দাও এবং এর ভিতরে একটা লিস্ট পাস করো, এই চয়েস ফাংশনের মধ্যে দিয়ে যদি তুমি একটা লিস্ট পাস করো, দেন ও হচ্ছে ওই লিস্টের মধ্যে যে কোনো একটা ভ্যালু র্যান্ডমলি চুজ করবে। সো আমি যদি এটা রান দেই, ও এখান থেকে 1 কে চুজ করছে। এটা যদি আমি আবার রান দেই, এবারও 10 কে চুজ করছে। আমি যদি এটা আবার রান দেই, ও হচ্ছে 4 কে চুজ করছে। সো র্যান্ডম এই চুজটা কিন্তু র্যান্ডমলি হচ্ছে। সো তোমার কাছে ধরো এরকম অনেকগুলো লটারি নাম্বার আছে, সো তুমি লটারি নাম্বার গুলো এরকম লিস্টের মধ্যে রাখলা, দেন তুমি র্যান্ডম ডট চয়েস ফাংশন ইউজ করে রান করলা, দেন সে মানে সে এখানে প্রত্যেকবার একজন করে মানে একটা একটা করে সে র্যান্ডমলি চুজ করতেছে নাম্বার। সো তুমি ওই র্যান্ডমলি চুজেন অপশন থেকে তুমি জাস্ট বিজয় ডিক্লেয়ার করলা। যেমন ধরো এখন আমি থার্ড প্রাইজ ডিক্লেয়ার করব, আমার ধরো এখানে আরো ভ্যালু আছে অনেকগুলো, 50 আছে, 67 আছে, 34 আছে, দেখিও তো কোনোটা ডাবল যেন না হয়ে যায়, 76 আছে, 92 আছে। ওকে, সো আমি থার্ড প্রাইজ
এখন এখান থেকে আমি র্যান্ডমলি চুজ করে থার্ড প্রাইস দিব। ওকে, তো রান করি। ওকে 92 আসছে, সো 92 কে আমি থার্ড প্রাইস দিলাম। ওকে, এখন সেকেন্ড প্রাইস দিব, রান করলাম, এই 76 আসছে, সো 76 যে আসছে তাকে আমি এখন সেকেন্ড প্রাইস দিব। তারপরে হচ্ছে আবার রান করলাম, এবার 3 আসছে, সো 3 কে আমি ফার্স্ট প্রাইস দিলাম। এই যে মানে র্যান্ডমলি চুজ করে আর কি। র্যান্ডম এরকম আরো মানে এই র্যান্ডম মডিউলে আরো অনেক মজা ইয়া করতে পারো। ওখানে তো জাস্ট আমি লিস্ট অলরেডি ডিক্লেয়ার করে দিছি, ডিক্লেয়ার না করেও করা যায়। যেমন হচ্ছে এই যে র্যান্ট রেঞ্জ যেটা, সো এখান থেকে তুমি যেটা করতে পারো কমান্ড ভি, এখানে হচ্ছে যেটা, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে এন্ডিং ভ্যালু। আচ্ছা, তিনটা ভ্যালু কিসের জন্য? রেঞ্জ ফ্রম 20 to 50, লাস্ট প্যারামিটার 3 is the step size to escape। আচ্ছা, এটা তো মানে স্টেপ সাইজ হিসেবে ইউজ করা হয় আর কি। ওকে, সো এটা যদি রান দেওয়া যায়, ও হচ্ছে এর মধ্যে মানে যে কোনো একটা ভ্যালু সে ডিক্লেয়ার মানে সে ক্যাচ করবে, যেই ভ্যালুটা হচ্ছে এখান থেকে এই রেঞ্জের মধ্যে 3 করে আর কি ইনক্রিমেন্ট হবে আর কি, মানে 3 ডিফারেন্স করে থাকবে এই টাইপের। সো আমি যদি এটা আবার রান করি, এটা কি প্রত্যেকবার একই আসবে নাকি? আচ্ছা না, এবার চেঞ্জ হয়েছে। সো এই যে এরকম ভাবে র্যান্ডম আসতে পারে। আমরা হচ্ছে স্টেপ সাইজটা বাদ দিয়ে দিই শোনা। সো 20 থেকে 50 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু সে হচ্ছে মানে নিবে আর কি। সো এই যে এখন 30 নিল, রান করলাম, রান করলাম, এবার 38 নিল, রান করলাম, এবার 39 নিল, আবার রান করলাম, এবার 25 নিল। মানে তুমি হচ্ছে এরকম একটা স্টার্টিং ভ্যালু আর এন্ডিং ভ্যালুর মধ্যে তুমি র্যান্ডম নাম্বার তুমি মানে এইভাবে জেনারেট করতে পারো আর কি। অনেক সময় আমাদের র্যান্ডম নাম্বার দরকার হয়, যেমন আমি কাউকে একটা মেসেজ পাঠাবো, সে সেটা করেসপন্ডিং একটা ভ্যালু সে রিটার্ন করে দেবে, মানে একটা কি পাঠালাম আর কি, সিকিউরিটি পারপাসে যেগুলো ইউজ করা হয় আর কি। তো তখন র্যান্ডমলি আমি জেনারেট করলাম। র্যান্ডমলি জেনারেট করার সুবিধা কি, হ্যাকার হচ্ছে বুঝতে পারবে না যে কখন কোন ভ্যালুটা ইউজ হচ্ছে, কিন্তু তোমার যদি সবসময় একই ভ্যালু ইউজ করতে থাকো তাহলে হ্যাকার একটা না একটা সময় সে গেস করে ফেলবে যে ও আচ্ছা, ও হচ্ছে এই পার্টিকুলার ভ্যালুটা ইউজ করে মানে কাজ করতেছে। যেমন এই যে সিডের ব্যাপারটা এখানে বলছে, মানে সিট এখানে ওর একটা ফাংশনই আছে, বাট সিট অ্যাকচুয়ালি ইউজ করা হয় হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফিতে, মানে আমরা যেখানে যখন সিকিউরিটি পারপাসে কোনো কাজ করা হয় আর কি। তো সিট বলতে ওরা শুরুতে যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিয়ে দেয়, যেই নাম্বারের উপর বেস করে ফার্দার ক্যালকুলেশন গুলো হয়। জিনিসটা হচ্ছে এরকম। যেমন এখানে এটা এটা বাদ দিয়ে এখানে অনেক কিছু আছে আরো। তো যেমন হচ্ছে আমি যে কথাটা বলতেছিলাম সেটার একটা এক্সাম্পল হচ্ছে এরকম, যে আমরা যখন ফেসবুকে যাই তখন দেখবো যে এইচটিটিপিএস ইউজ হয়, কিংবা জিমেইল যখন ইউজ করো তখন এইচটিটিপিএস ইউজ হয়। আগে এই জিনিসটা ছিল, মানে এইচটিটিপিএস জিনিসটা ছিল না। এইচটিটিপিএস বলতে ওইটা হচ্ছে এসএসএল বা টিএলএস ইউজ করে আর কি, এডিশনাল একটা সিকিউর চ্যানেল ইউজ করার জন্য। তো আগে যখন মানে এরকম এইচটিটিপিএস ছিল না, তখন যে সমস্যাটা ছিল তখন হচ্ছে সেশন হ্যাক করা যেত। মানে ধরো ফায়ারফক্সেরই একটা এরকম ইয়া ছিল, কি জানি বলে, এরকম একটা অ্যাড অন ছিল ফায়ার বাক নামে। তো ওইটা দিয়ে কি করা যায়, তো ধরো তোমরা দুইজন হচ্ছে একই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড, তো ফায়ারবাক ইউজ করে তুমি ওই নেটওয়ার্কে যারা যারা ফেসবুক ইউজ করতেছে, তুমি তো সবার সেশন সেশন তুমি হচ্ছে মানে ইয়া করতে পারতো আর কি, অ্যাক্সেস করতে পারতো আর কি। সেশন অ্যাক্সেস করতে পারে মানে কি, সে যতক্ষণ অনলাইনে থাকবে তুমি ততক্ষণ ওর অ্যাকাউন্টে ঢুকে যা ইচ্ছা তাই করতে পারবে। তার মানে ওর অ্যাকাউন্টে ঢুকে তুমি মেসেজ পাঠাইতে পারবা, তুমি মেসেজ চেক করতে পারবা, কিংবা পোস্ট দিতে পারবা, এই টাইপের ছিল আর কি। তো ওইটা আর এখন করা যায় না, কারণ ওই যে এসএসএল টিএলএস আসার কারণে। তো এসএসএল টিএলএস যে কাজটা করা হয়, ওরা হচ্ছে প্রত্যেকবার র্যান্ডমলি কিছু মানে কিছু র্যান্ডম নাম্বারের উপর বেস করে ওরা হচ্ছে সেশন ভ্যালু মানে সেশনের হচ্ছে নতুন কি জেনারেট করে। সো ওইটা প্রত্যেকবার আপডেট হয়, প্রত্যেকবার চেঞ্জ হয়। তো তোমরা যখন অ্যাকচুয়ালি facebook.com যখন বারবার ওপেন করো, ধর নতুন একটা ট্যাবে ওপেন করছো, নতুন একটা ট্যাব বলতে আর কি মানে নতুন করে ঢুকলো আর কি, তো প্রত্যেকবার অ্যাকচুয়ালি নতুন একটা করে সেশন তখন চালু হয়, এবং প্রত্যেকবারই সেই ইনিশিয়াল যে সেশন কি গুলো থাকে সেই কি গুলো ডিফারেন্ট হয়। সো অ্যাটাকার এখন আর আগের মতো হচ্ছে ওইভাবে অ্যাক্সেস করতে পারে না আরকি, কিংবা হ্যাক করতে পারে না আরকি, কারণ প্রত্যেকবার মানে তুমি কাটে দিয়ে আবার নতুন করে ঢুকলেও প্রত্যেকবার সেশনের ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যায়। আর তোমাদের হয়তো বা কোশ্চেন আসতে পারে যে আমি একবার লগ ইন করছি পরে আবার ডিরেক্ট লগ ইন করতে পারলাম কিভাবে। তো সেইটার জন্য যেটা হয় যে ওরা হচ্ছে একটা কুকি রাখে দেয় তোমার ব্রাউজারে। তো যেটা যেমন হচ্ছে তুমি এই যে জিমেলের এখানে গেলেই অ্যাকচুয়ালি পাবা।
এখান থেকে সেটিংসে গেলে এখানেই তোমরা কুকিজ পাবে আর কি, এই যে কুকিজ। সো তুমি যদি কুকি ক্লিয়ার না করো, তুমি যদি এটা ক্লিয়ার করো তাহলে দেখবে যে তোমার কাছে সবগুলো সাইটে আবার নতুন করে পাসওয়ার্ড চাচ্ছে। বাট তোমার যদি কুকিজ থাকে দ্যাট মিনস মানে তোমার হচ্ছে ও সেশনের মানে তোমার হচ্ছে একটা অথেন্টিকেশন টোকেন ও তোমার এখানে তো দিয়ে রাখছে আর কি। সো নেক্সট টাইম তুমি যখন ঢুকবা ওই টোকেনটা ইউজ করে সরাসরি অ্যাক্সেস করে, তখন আর ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগে না। এই হচ্ছে ব্যাপার। ওকে, তো মানে জাস্ট এই র্যান্ডমের মানে র্যান্ডম কখন লাগে সেটার একটা জাস্ট এক্সাম্পল দিলাম আর কি, যে সিকিউরিটি পারপাসে এই র্যান্ডম জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হয় আর কি। তো ওই লটারি ক্ষেত্রে দাদা তোমার এই জিনিসটা এরকম। দাদা হ্যাঁ বলো। এখানে ল্যান্ড রেঞ্জ যখন দেওয়া হয়েছে তখন কি হুম। আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো না, মানে নর্মাল ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলেই হবে? এটা তো একটা আমি ফাংশন, তো তোমরা ফাংশনে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে। এখানে আমি কি ইউজ করছি, এটা একটা লিস্ট, এই জন্য ও এটা থার্ড। আচ্ছা আচ্ছা এটা অন্য কোনো কিছু না, এই যে এটা কিন্তু আলটিমেটলি ফাংশনের ভিতরেই আছে, এই লিস্টটা ফাংশনের ভিতরে আছে। আমি এটা কাটে দিই, এই যে এটা একটা ফাংশন, চয়েস একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে আমি ভ্যালু পাস করব। সো আমি এখানে ভ্যালু কি পাস করবো, একটা লিস্ট পাস করলাম। কিংবা ধরো আমি ওটাকে যদি কনফিউশন এড়াতে চাই, আমি এ নামে একটা এ লিস্টের মধ্যে এটা রাখলাম, এখন আমি এর মধ্যে এ কে পাস করে দিলাম। ঠিক আছে, তোমরা এই ব্র্যাকেটের মানে এই কনফিউশনটা আর কি রাখিও না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে তোমরা যখন টুপল ইউজ করবা তখন ইউজ করবা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তোমরা যখন লিস্ট ইউজ করবা তখন ইউজ করবা থার্ড ব্র্যাকেট, আর যখন ডিকশনারি ইউজ করবা তখন ইউজ করবা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। প্রথমটা হচ্ছে টুপল, তারপরটা হচ্ছে লিস্ট, তারপরটা হচ্ছে ডিকশনারি। এখন এটা যদি টুপল হইতো তাহলে কি হইতো, আমি যদি ডিরেক্ট পাস ডিকশনারিতে করতাম, আচ্ছা ফর এক্সাম্পল এটা আমি ডিরেক্ট পাস করলাম, আমি এখানে আলাদা ভেরিয়েবল নেই, আমি এখানে ডিরেক্ট পাস করলাম, তখন কিভাবে করতাম, তখন অ্যাকচুয়ালি ভিতরে আরো একটা ব্র্যাকেট হইতো, মানে প্যারেনথেসিস হইতো। এখন এইটা দেখে আবার কনফিউশনের কিছু নেই, এটা দেখে কনফিউশন নেই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টুপলের প্যারেনথেসিস। আর ফাংশনের প্যারেনথেসিস কোনটা, ফাংশনের প্যারেনথেসিস হচ্ছে এই যে এইটা এইটা। আর প্রিন্ট ফাংশনের প্যারেনথেসিস কোনটা, প্রিন্ট ফাংশনের প্যারেনথেসিস হচ্ছে এই যে একবারে আউটার যে প্যারেনথেসিস দুইটা, এটা হচ্ছে প্রিন্ট ফাংশনের। এই প্যারেনথেসিস দুইটা হচ্ছে কার, চয়েস ফাংশনের। আর ভিতরের প্যারেনথেসিসটা কি মিন করতেছে, এই প্যারেনথেসিসটা ওকে একটা টুপল মিন করতেছে। ঠিক আছে, সো তোমাদের যদি এতই কনফিউশন কাজ করে, মানে শর্টকাট ইউজ না করে তোমরা একটা এক্সট্রা লাইন লিখলে আর কি, একটা এক্সট্রা লাইন লিখে ওর মধ্যে ডিক্লেয়ার করে আসলো, দেন এখানে পাস করবে। যেমন এটা যদি টুপল হইতো তাহলে থার্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট প্যারেনথেসিস করে দিলাম, এই তো ও হচ্ছে এখন একটা টুপল। এখন এই জিনিসটা যদি তুমি ভিতরে পাস করতে তাহলে কিন্তু তোমার এই এডিশনাল ব্র্যাকেটটা ঠিকই দেওয়া লাগতো। সো এইটা দেখে আবার তখন কনফিউজড হয়ে যেত। সো তোমরা বেটার হচ্ছে তোমরা যখন কোনো ডাটা টাইপ ডিক্লেয়ার করবে জাস্ট ওইটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখো, দেন ওই ভেরিয়েবলটাকে ভিতরে মানে ফাংশনের ভিতরে কল করো। আর যখন অভ্যস্ত হয়ে যাবে তখন ওই শর্টকাট ইউজ করতে পারো, যে এডিশনাল একটা লাইন না লিখে ডিরেক্ট ভ্যালু ফাংশনের মধ্যে পাস করে দিবে আর কি, ডিরেক্ট একটা টুপল অথবা লিস্ট ফাংশনের ভিতরে পাস করে দিবে এরকম। সো এই টুপলের প্যারেনথেসিস আর ফাংশনের প্যারেনথেসিস নিয়ে আবার কনফিউজ হয় না। এমনি নর্মালি যখন কোনো ফাংশন দেখবা, যেমন প্রিন্ট একটা ফাংশন, সো এটা হচ্ছে ফাংশনের প্যারেনথেসিস। তোমার হচ্ছে কি জানি বলে, ধরো এই যে এটা একটা ফাংশন ছিল সেন্ট এসএমএস, আমি নিজে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করছি, সো এটা হচ্ছে ওইটার ফাংশন। অ্যাকচুয়ালি এই প্যারেনথেসিসের কাজ কি, এই প্যারেনথেসিসের মধ্যে দিয়েই তুমি অ্যাকচুয়ালি এই ফাংশনকে একটা ভ্যালু পাঠাচ্ছ, এবং ওই ফাংশন কি করতেছে, ওই করেসপন্ডিং ভ্যালুর বিপরীতে তোমাকে একটা আউটপুট দিচ্ছে। যেমন প্রিন্টের মধ্যে যদি তুমি একটা ভ্যালু পাঠাও, ও কি করে, এই ভ্যালুটাকে সে কনসোলের মধ্যে প্রিন্ট করে। আর আমার এই ফাংশনের কাজ যেটা ছিল সেটা সেই মতো কাজ করতো আর কি, ও যেমন রিটার্ন করতো আর কি, দুইটা স্ট্রিং যোগ করে জাস্ট রিটার্ন করে দিত। সো এইটাই আর কি। এখন বলো আর কোনো কোশ্চেন আছে কিনা এখানে, এগুলা কাটে দিয়ে এমটি গুলা। আচ্ছা, তো আমরা এখন পর্যন্ত কি দেখছি, আমরা এখন পর্যন্ত দেখছি হচ্ছে বিভিন্ন টাইপের ডাটা টাইপ। তো আমরা হচ্ছে ডাটা টাইপ কি টাইপের দেখছি,
বেসিক ডাটা টাইপ। বেসিক ডাটা টাইপ ছিল আমাদের কি কি? ইন্টিজার, ফ্লোট, আর হচ্ছে স্ট্রিং। আমরা একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারতাম এই ফাংশন গুলো দিয়ে, তাই না? যেমন ইন্টিজার ফাংশন ইউজ করে আমরা হচ্ছে অন্য যে কোনো একটা ভ্যালু থেকে ইন্টিজার কনভার্ট করতে পারতাম। তারপরে ফ্লোট ফাংশন ইউজ করে আমরা হচ্ছে অন্য একটা ভ্যালু, অন্য একটা টাইপ থেকে ফ্লোটে কনভার্ট করতে পারতাম। আবার str ফাংশন ইউজ করে আমরা হচ্ছে অন্য যে কোনো একটা টাইপ থেকে স্ট্রিং এ কনভার্ট করতে পারতাম। ফর এক্সাম্পল জাস্ট একটা সহজ এক্সাম্পল দেখেছি, যেমন a ইকুয়াল টু হচ্ছে 5। সো আমরা যদি এখন এটা কি টাইপের ডাটা? স্ট্রিং, সরি ইন্টিজার। সো ওকে আমি স্ট্রিং এ কনভার্ট করব। সো কোন ফাংশনের মধ্যে দিয়ে পাস করব? str ফাংশনের মধ্যে দিয়ে পাস করব। সো str এর মধ্যে দিয়ে a কে পাস করলাম এবং যেটা পেলাম সেটা আমি b তে রাখলাম। তো এখন আমি যদি b কে প্রিন্ট করি, এই যে 5 এর দুই পাশে কোটেশন চলে আসছে। দ্যাট মিন্স 5 হচ্ছে আগে যেটা ছিল ইন্টিজার সেটা এখন স্ট্রিং এ কনভার্ট হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি, যে আমরা একটা, যেমন আমি ফ্লোট একটা ডিক্লেয়ার করলাম, এখন এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করব, তাহলে কেমন হবে? সো ইন্টিজারে কনভার্ট করি, তাহলে এটা শুধু 5 থাকবে। সো আমি যেটা রান করি, এই যে শুধু 5 হয়ে গেল। তার মানে ফ্লোট থেকে সে ওটা ইন্টিজারে কনভার্ট করে নিল। মানে কিছুই না, জাস্ট দশমিক থেকে পরে যা ছিল সেটাকে সে বাদ দিয়ে দিল আর কি, সোজা বাংলা। তো আমরা হচ্ছে বেসিক ডাটা টাইপ এগুলো দেখে আসছি। আমরা স্পেশাল ডাটা টাইপ দেখে আসছি। স্পেশাল ডাটা টাইপ দেখে আসছি কি? লিস্ট, টুপল। লিস্ট আর টুপল সবকিছু সেম অলমোস্ট, খালি লিস্ট হচ্ছে মিউটেবল, টুপল হচ্ছে মিউটেবল না। দেন হচ্ছে ডিকশনারি। ডিকশনারি অনেক ইউজফুল একটা ডাটা টাইপ, অ্যাকচুয়ালি খুবই ইউজফুল একটা ডাটা টাইপ। মানে অনেক, মানে অন্যান্য প্রোগ্রামে দেখা যায় যে একটা ডিকশনারি বানানোর জন্য অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু মানে অনেক বড় কোড করা লাগে। বাট এখানে পাইথন বাই ডিফল্ট ডিকশনারি তৈরি করে দিয়েছে। সো এটা একটা অনেক বড় হেল্প, মানে পাইথনের কোডগুলো ছোট করে দেওয়ার জন্য এটা একটা বড় কন্ট্রিবিউশন রাখে। তারপর লিস্ট, লিস্ট টাইপের ডাটা টাইপ অনেক বড় একটা কন্ট্রিবিউশন করে একটা প্রোগ্রামকে ছোট করার জন্য। অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলোতে এই পার্টিকুলার ডাটা টাইপ গুলো নাই দেখেই অন্যান্য ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম গুলো একটু বড় হয় সাইজে আর কি। তো এই এই স্পেশাল ডাটা টাইপ গুলো আর কি অনেক মানে হেল্প করে আর কি পাইথনকে ছোট কোড করার জন্য। তারপরে আমরা হচ্ছে কন্ডিশন দেখে আসছি। কন্ডিশনের মধ্যে আমাদের ছিল হচ্ছে অ্যাকচুয়ালি ইফ কন্ডিশন, ইফ এলস। আমরা শুধু ইফ ইউজ করতে পারি, তারপরে ইফ এলস ইউজ করতে পারি, তারপরে হচ্ছে ইফ, এলিফ, এলস ইউজ করতে পারি। এবং অ্যাকচুয়ালি মাঝখানে যদি আমার আরো কন্ডিশন থাকে তাহলে এলিফের সংখ্যা আমি বাড়াতে পারি। ঠিক আছে, এই ছিল আমাদের কন্ডিশন। দেন আমরা হচ্ছে লুপ দেখছি। লুপ দেখছি কি কি? ফর আর হোয়াইল, মূলত ফর, হোয়াইল আজকে জাস্ট একটা ওভারভিউ দিছে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজ করছি। ইউজার ডিফাইন্ড ফাংশন, যেটা অ্যাকচুয়ালি ডেফ কিওয়ার্ডটা দিয়ে ইউজ করা লাগে, ডেফ ফাংশন নেম, আর হচ্ছে ওই কি কি প্যারামিটার থাকবে আর কি পাস হবে সেটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা হচ্ছে গতদিন লাস্ট দেখছিলাম হচ্ছে ফাইল ইনপুট আউটপুট। তার মানে একটা ফাইল কিভাবে রিড করতে হবে সেটা, অ্যাকচুয়ালি টেক্সট ফাইল মানে নর্মাল ফাইল রিড করা। আমরা এক্সেল ফাইল কিংবা হচ্ছে ইয়া ফাইল কি জানি বলে, জেসন ফাইল, এরকম বিভিন্ন টাইপের ডাটা, মানে ডাটা টাইপের, মানে ডাটাবেস টাইপের যে ফাইলগুলো আছে সেগুলো আমরা এখনো দেখি নাই কিভাবে পড়তে হয়। বাট আমরা জাস্ট বেসিক টাইপের ফাইলগুলো রিড করছি আর কি। তো আমরা ফিউচারে দেখবো আর কি যে সিএসভি কিংবা এক্সেল কিভাবে রিড করে। আমরা যখন ডাটা সায়েন্স স্টাডি করব তখন আমরা এই জিনিসটা আরো বেশি করে ডিটেলস আলোচনা করব। তো আমরা তারপরে হচ্ছে আমরা যেটা করছি, আমরা কিছু অপারেশন চেক করছিলাম মাঝখানে। অপারেশন কিসের উপরে? লিস্টের বিভিন্ন অপারেশন আছে, তারপরে স্ট্রিং এর বিভিন্ন অপারেশন আছে, তারপরে হচ্ছে ডিকশনারির বিভিন্ন অপারেশন আছে। তো মূলত লিস্ট আর টুপলের ইয়াগুলা সেম, অপারেশন গুলা সেম। তারপরে স্ট্রিং এর অপারেশন, ডিকশনারি। স্ট্রিং এরটা লিস্টের সাথে অনেকটা ম্যাচ করে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল a equal to
দিস ইজ টেস্ট। সো এটা একটা স্ট্রিং। আমি কি করতে পারি, স্ট্রিং এর প্রত্যেকটা লেটারকে আমি একটা একটা করে অ্যাক্সেস করতে পারি। সো ফর আই ইন রেঞ্জ, সরি, ফর আই ইন এ প্রিন্ট দিলাম হচ্ছে আই। তার মানে আই কি করবে, আই হচ্ছে এখান থেকে প্রত্যেকবার একটা একটা করে অ্যালফাবেট অ্যাক্সেস করবে। সো আমি যদি এটা রান দিই, এই যে দিস ইজ টেস্ট, ও হচ্ছে একটা একটা করে প্রত্যেকবার হচ্ছে লেটার অ্যাক্সেস করছে এবং সেটা প্রিন্ট করছে, একটা একটা করে লেটার অ্যাক্সেস করছে, প্রিন্ট করছে, একটা একটা করে লেটার প্রিন্ট করছে আর সেটা অ্যাক্সেস করছে আর সেটা প্রিন্ট করছে। লিস্টের ক্ষেত্রে অনেকটা সেম। দাদা একটা প্রশ্ন ছিল, সেটা হ্যাঁ। হলো যে এই যে যে আমরা তো সবকিছু এখানে নাম বলতে পারতেছি, যেমন এ একটা ভেরিয়েবল, ফর একটা লুপ, প্রিন্ট একটা ফাংশন। এই ফরে যে আমরা বিভিন্ন সময় ইন আর ইজ এগুলা ইউজ করি, এগুলার কি কোনো স্পেসিফিক নাম আছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে? এগুলা সবগুলো আসলে এক একটা কিওয়ার্ড। যেমন ফর একটা কিওয়ার্ড, ইন একটা কিওয়ার্ড। আমরা, তোমরা যদি দেখতে চাও যে অ্যাকচুয়ালি পাইথনে কি কি কিওয়ার্ড আছে, পাইথন কিওয়ার্ডস, তাহলে তোমরা হচ্ছে দেখতে পারো পাইথন কিওয়ার্ডস কি কি আছে দেখে আসে। and as assert break class continue def, এটা ফাংশনের জন্য ইউজ করতাম, del elif else except false, তারপরে for from global if import in is lambda, এরকম হচ্ছে এই যে এগুলা হচ্ছে পাইথনের হচ্ছে কিওয়ার্ড। সো আমাদের প্রোগ্রামে মূলত এই যে এই কিওয়ার্ড গুলো ইউজ হয় আর কি। এখন কোনটা কিসের জন্য ইউজ হয় তোমরা সেটা এখানে দেখতে পারো। যেমন হচ্ছে এই যে ইন কিসের জন্য ইউজ হয়, টু চেক ইফ এ ভ্যালু ইজ প্রেজেন্ট ইন এ লিস্ট অর টুপল। অ্যাকচুয়ালি জিনিসটা এরকমই না। আমি এখানে ইন কেন ইউজ করতেছি, ইন ইউজ করতেছি হচ্ছে একটা লিস্ট অথবা টুপলের মধ্যে একটা পার্টিকুলার ভ্যালু আছে কিনা। তো ফর আই ইন এ মানে কি, ও হচ্ছে স্ট্রিং এর ভিতরে ঢুকে ঢুকে প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে অ্যাক্সেস করে সেটাকে সে প্রিন্ট করে দিল। কিংবা এটা যদি লিস্ট হয়, সো আমি সেম ভাবে কাজটা করতে পারি, ফর আই ইন এ প্রিন্ট আই। তার মানে কি করবে, একটা একটা করে সে ভ্যালু অ্যাক্সেস করবে এবং সেটাকে সে প্রিন্ট করবে। রান দিলাম, এই যে একটা একটা করে লিস্টের ভ্যালু অ্যাক্সেস করলো এবং সে সেটাকে প্রিন্ট করলো। স্ট্রিং এর ক্ষেত্রে ও প্রত্যেকটা লেটারকে অ্যাকচুয়ালি সে একটা করে ভ্যালু কাউন্ট করে আর কি। দ্যাটস ওয়াই সে প্রত্যেকবার একটা করে লেটার অ্যাক্সেস করছে, সেটাকে সে প্রিন্ট করে দিচ্ছে। তো আমি এই যে যেটা বলতেছিলাম যে স্ট্রিং আর লিস্টের যে অপারেশন গুলো অনেকটা সেম। যেমন এটাকে আমি করব, ফর লুপ বাদ দিলাম, আমি এখানে এ এর একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত অ্যাক্সেস করব। সো ফর এক্সাম্পল আমি এই জায়গা থেকে শুরু করব, আর ধরো 2 থেকে শুরু করলাম, 2 মানে হচ্ছে আই, 2 থেকে শুরু করলাম, 2 থেকে শুরু করে আমি প্রিন্ট করব ধরো হচ্ছে 6 পর্যন্ত, মানে 8 পর্যন্ত দিলাম, মানে 7 পর্যন্ত আর কি। তো আমি রান দিলাম, এই যে ইস মানে 2 বলতে এই যে আই থেকে শুরু হইলো, তারপরে স্পেস, তারপরে ইস, এই যে এই পর্যন্ত। আমি যদি এটা 10 পর্যন্ত দিয়ে দিই তাহলে কত পর্যন্ত, কোন পর্যন্ত আসে, ইস টিই, এই যে এই পর্যন্ত আসছে। ঠিক তেমনি ভাবে আমি লিস্টের ক্ষেত্রে সেম ভাবে আমি অ্যাক্সেস করতে পারবো, যে এ এখানে ধরো দিলাম 1 থেকে 4 পর্যন্ত, মানে অ্যাকচুয়ালি 1 থেকে 3 পর্যন্ত। সো এইটা এইটা আর এইটা, এই তিনটা প্রিন্ট হবে। সো রান দিলাম, এই যে 45 67 45, মানে ইন্ডেক্সিং তো শুরু হয় 0 থেকে, এটা 0, 1 থেকে আমি দিছি। সো 1 হচ্ছে 45, তারপর 2, তারপরে 3, 4 থেকে 1 বিয়োগ 3, 10 থেকে 1 বিয়োগ 9, তার মানে এটা 9 পর্যন্ত অ্যাকচুয়ালি প্রিন্ট করছে। সো আমি যেটা বলতেছিলাম আর কি, যে অপারেশন হচ্ছে অনেকটা সেম আর কি। কিংবা আমি যদি রিভার্স করি, -1 দিলাম, রান দিলাম, এই যে এটা আছে রিভার্স হয়ে গেছে, TSET স্পেস SI স্পেস SIHT। ঠিক তেমনি ভাবে আমি যদি এটাও রিভার্স করতে চাই, -1 দিলাম, রান দিলাম, এই যে রিভার্স হয়ে গেছে। আবার আমি রিভার্স ফাংশনটা ডিরেক্ট ইউজ করতে পারি, ডট রিভার্স একটা ফাংশনই আছে। সো দিলাম, ওকে ওকে ওকে, সো স্ট্রিং এর রিভার্স ফাংশন নেই, তাহলে স্ট্রিং এর ক্ষেত্রে ওটা ইউজ করতে হবে। মানে কিছু ডিফারেন্স আছে আর কি। তাহলে সম্ভবত শুধু লিস্টের জন্য রিভার্স।
ডট রিভার্স যদি দেই, আচ্ছা প্রিন্ট করা লাগবে। রান দিলাম। আচ্ছা রিভার্স বলতে এইভাবে কাজ করে না তাইলে, রিভার্স একটা এইটাতে তো ফাংশন হচ্ছিল সম্ভবত আছে। ইন্টিজার আর দুইটাই আছে, এই জন্য মনে হয় মানে ফ্লোট আর স্ট্রিং দুইটাই আছে reverse। শুধুমাত্র ইন্টিজার এক্ষেত্রে সম্ভবত কাজ করে বা float এ। রিভার্স ফাংশন দেখে আসি নেট আছে কিসের জন্য। লিস্ট নেম ডট রিভার্স দেয়ার আর নো প্যারামিটারস। আচ্ছা এটাকে কোন একটা জায়গায় স্টোর করা লাগবে। তো আমি যেটা করি এর মধ্যে, দাদা ডাটা টাইপের সমস্যা, একই ডাটা টাইপ থাকলে হবে। তাই কি হইতে পারে, আমি শিওরলি বলতে পারতেছি না, বাট চেক করি। আচ্ছা যদি একই টাইপেরই রাখি, ফর এক্সাম্পল এখনো দুই টাইপের আছে, আচ্ছা এখন এক টাইপের রাখি, না কোনোটাই করে নাই সে। ওকে আমরা চেক করে আসি কোনো কোনো ঝামেলা করছি নাকি। আহ, 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 ভাই রিভার্স ইকুয়াল টু ট্রু না কি? ভাই প্রিন্ট শুধু এ দিলে মনে হয় আসতো, মানে ডট ওটা পুরোটা না দিলে দেখলে ভালো দেখতে, শুধু প্রিন্ট এ যদি দেওয়া হয়। ভাই উপরে হচ্ছে এ ইকুয়াল টু এ ডট রিভার্সটা কেটে দিয়ে শুধু এ ইকুয়াল টু এ যদি কেটে দেন। কোনটা ভাই এ এ ইকুয়াল টু, ডট হ্যাঁ রিভার্স রাখতে বলতেছো? না ওইভাবে কাজ করবে না, মানে তুমি চাচ্ছ এটা না রাখতে। জি। এবার জি ও আচ্ছা না ওয়েট, হ্যাঁ এবার মনে হইছে, কিন্তু কাহিনী কি হইলো, ওয়েট ওয়েট সম্ভবত এবার হইছে। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু ও আচ্ছা এটা কোনো জায়গায় স্টোর করা লাগে না, এটা রিভার্স করলেও আপনি না দাদা, মানে ওরা রিভার্স করে। স্টোরটা করছিল নতুন একটা নিয়ে, ভেরিয়েবল নিয়ে, বি ইকুয়াল টু সাপোজ বি ইকুয়াল টু এ ডট রিভার্স, তারপরে প্রিন্ট করছিল বি। বুঝছি আর কি, মানে অন্য একটার মধ্যে নিছি আমি, সেম সেম সেমটার মধ্যেই রাখছিলাম আর কি, এটাও কাজ করবে না, এটাও কাজ করে না। আলটিমেটলি এটা কোথাও কোথাও স্টোর করা হবে না আর কি, এটা ও হচ্ছে এর মধ্যেই অ্যাকচুয়ালি রাখবে, রিভার্স করে এর মধ্যেই রাখবে, জাস্ট এ কে প্রিন্ট করলেই হবে। কিন্তু এটা একটু স্ট্রেঞ্জ, এটা কাজ করা উচিত ছিল। তাহলে তাহলে সরাসরি যখন আপনি ওই যে প্রিন্ট এ ডট এই রিভার্স যে দেন ওরা তখন কাজ হচ্ছে করবে কোথাও না। রাখে নাই, এই যে দেখো জাস্ট রিভার্স করছে, মানে জাস্ট রিভার্স ফাংশনটা ইউজ করছে এবং সরাসরি ওইটা ওই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করছে, এটাকে সে কোনো একটা জায়গায় স্টোর করে নাই। দ্যাট মিনস রিভার্স ফাংশন নিজেই স্টোরের কাজটা করে, অ্যাসাইন এর কাজটা ও নিজেই করে। বাট আমি এক্সপেক্ট করতেছিলাম যে ও এটাকে রিভার্স করার পরে আমি নতুন একটা ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারবো, বাট সে ওই অ্যাসাইন এর অপশনটা আর কি দেয় নাই। আমি ওইটা এক্সপেক্ট করতেছিলাম যে ও রিভার্স করার পরে আমি নতুন একটাতে সে রাখতে পারবো আর কি, বাট সেটা সে করে নাই আর কি। রিভার্সেই সম্ভবত দাদা এখানে হচ্ছে ভ্যালুটা নিয়ে পুরোপুরি আপডেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি বলতেছি যে রিভার্স ফাংশন নিজেই রিভার্স করার পরে ভ্যালুটাকে আবার এ এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছে আর কি, সো আলাদা করে সামনে এ ইকুয়াল টু দিয়ে অ্যাসাইন করার দরকার নেই, সেটাই আমি বললাম। সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা রিভার্সটা হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে কাজ করে না, তো এরকম ছোটখাটো কিছু কয়েকটা পার্থক্য আছে, বাট এই কয়েকটা ছোটখাটো পার্থক্য বাদে ম্যাক্সিমাম অপারেশনই হচ্ছে লিস্ট আর মানে লিস্ট আর স্ট্রিং এর জন্য হচ্ছে সেম। তো আমরা হচ্ছে এরকম বেশ কিছু অপারেশন আমরা দেখছিলাম আর কি, তারপরে এই তো মোটামুটি আমরা এই জিনিসগুলোই কভার করছি আমাদের পাইথন বেসিকে। সো আমাদের ফিউচার যে কাজগুলো হবে সেগুলো জাস্ট তোমাদেরকে আজকে এমনি জাস্ট বলে যাই। যেমন আমি অ্যাকচুয়ালি আজকে আমি ক্লাস শুরু করতে চাইছিলাম, কিন্তু আমার মনে হলো যে তোমরা এখন ফাংশনেই তোমরা এখন অনেক জায়গায় আটকে আছো, সো ক্লাস আসলে বুঝবে না। সো তোমাদেরকে আজকে আমি ফাংশনের আরো অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিব, তোমরা এগুলো করো, দেন নেক্সট দিন থেকে আমরা হচ্ছে পাইথনের ক্লাস শুরু করবো আর কি। ক্লাস বলতে আর কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সোজা বাংলায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা
দেন পাইথনের ক্লাস শেষ করার পরে আমরা হচ্ছে পাইথনের কয়েকটা মডিউল দেখব, স্পেসিফিক মডিউল, যেমন নামপি, পান্ডা, তারপরে ম্যাটপ্লটলিব। এগুলা হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেখাটাকে মোটামুটি এই তিনটা দেখালেই তোমাদের ডাটা সায়েন্সের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি ক্লাস বোঝানোর পরে নেক্সট টার্গেট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডাটা সায়েন্স। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের ডাটা সায়েন্সের বেসিক কভার করে দেবে। ওকে, তারপরে হচ্ছে এই তো মোটামুটি এগুলাই করি আগে, কারণ এগুলো করতেই সময় লাগবে, প্রত্যেকটার জন্য সময় লাগবে। ওপি হয়তো বা তোমরা এক ক্লাসে আসলে বুঝবে না, তো আলটিমেটলি ওপির উপরেই সম্ভবত 2টা ক্লাস লাগবে। এরপরে হচ্ছে আমরা ডাটা সায়েন্সের যত মানে ভিতরে যাওয়া যায় সেগুলো আর কি যাবো আর কি। সো আলটিমেটলি হচ্ছে আমাদের এই নামপি, পান্ডাস আর ম্যাটপ্লটলিব এখানে আমাদের বেশ বড় একটা সময় যাবে। সো এইটা করার পরে আমরা দেন দেখবো আর কি যে এক্সট্রা আর কি কি করা যায়। যেমন আমার পার্সোনালি এডিশনালি ইচ্ছা আছে তোমাদেরকে জাস্ট একটা ওভারভিউ দেওয়ার আর কি। যেমন হচ্ছে সকেট প্রোগ্রামিং, ধরো সিম্পল একটা চ্যাট অ্যাপ্লিকেশন আর কি, দুইজন দুই পিসিতে বসে বসে একই নেটওয়ার্কের মধ্যে একজন একজনের সাথে মেসেজিং করতেছে, ওরকম আর কি, মানে টার্মিনালে আর কি মেসেজিং টাইপের। তো সকেট প্রোগ্রামিং দেখানোর শখ আছে, তাহলে তোমরা আর কি নেটওয়ার্কে কিভাবে কাজ করে, একটা নেটওয়ার্ক মানে নেটওয়ার্কে মানে একটা পিসি একটা পিসির সাথে কিভাবে কমিউনিকেট করে সেটা আমাকে একটা আইডিয়া হয়ে যাবে। ও আচ্ছা, ডাটা সায়েন্সের আরো বেশ কয়েকটা জিনিস আছে এখানে, ওগুলো তবে ঢুকাই রেখে দিই। রিকোয়েস্ট একটা আছে, আর হচ্ছে বিউটিফুল সুপ। আচ্ছা, এগুলো দিয়ে আমরা হচ্ছে ডাটা স্ক্র্যাপ করব। ডাটা স্ক্র্যাপ মানে ধরো একটা ওয়েবসাইট থেকে ডাটা স্ক্র্যাপ করব, ধরো এই ওয়েব পেজটা, এই ওয়েব পেজ থেকে ওয়েব পেজের যে ডাটাগুলো আছে এগুলোকে আর কি ক্যাপচার করে নিয়ে আসবো আর কি। দেন এখান থেকে যদি ইম্পর্টেন্ট কিছু পাই সেটাকে আমরা আমাদের কোন একটা ফাইলে স্টোর করে রাখলাম। সো এই ধরনের ডাটা স্ক্র্যাপিং দেখবো। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। ম্যাটপ্লটলিব অ্যাকচুয়ালি মূলত ভিজুয়ালাইজেশন, এই যে বিভিন্ন টাইপের প্লট আঁকাআঁকি করার জন্য, বার গ্রাফ, তারপরে হচ্ছে পাই গ্রাফ, তারপরে ধরো হচ্ছে তোমার কোঅর্ডিনেটস, কিংবা হচ্ছে মানে যত টাইপের আর কি মানে প্লটিং করা যায় আর কি, সব ধরনের প্লটিং আমরা দেখবো আর কি এখানে। আর নামপি পান্ডাস মূলত তোমাদেরকে হচ্ছে কিছুটা ম্যাথের অংশ কভার করবে, যেমন ম্যাট্রিক্স থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন অপারেশন এখানে খুব শর্টকাটে পাওয়া যাবে। পান্ডাস মূলত ইউজ করা হয় হচ্ছে ডাটা ফ্রেমের জন্য। ডাটা ফ্রেম বলতে ধরো তুমি একটা এক্সেল ফাইল ইনপুট নিছো, এখন এক্সেল ফাইলে অনেকগুলো কলাম আছে, এখন তুমি প্রত্যেকটা কলামকে পান্ডার মধ্যে তুমি ওটাকে আসলে একটা ডাটা ফ্রেম হিসেবে নিবা। দেন তুমি জাস্ট প্রত্যেকটা কলামকে মানে জাস্ট অ্যাক্সেস করতে পারবে, মানে অ্যাক্সেস করে সেটার উপর অপারেশন চালাতে পারবে। সো আমরা ওগুলো দেখবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার, বাট জিনিসটা হচ্ছে এই জিনিসগুলোতে যখন আমি আগাবো তখন হয়তো একটু ফাস্ট আগাবো। সো তোমাদের অ্যাকচুয়ালি এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকাটা খুবই জরুরি, এই বেসিক জিনিসগুলো সম্পর্কে। সো তোমরা যদি চাও যে অ্যাকচুয়ালি তোমরা নেক্সট দিনও তোমরা বেসিক নিয়ে আলোচনা করবা, তোমরা একবারে মানে ফুল শেষ করে টরে নিজেরা অ্যাসাইনমেন্ট গুলো শেষ করে টরে সেগুলোর উপরে মানে আরো একটা আলোচনা চাও, তাহলে আমরা নেক্সট দিনও বেসিক আলোচনা করতে পারি। বাট মানে তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে তোমরা যদি বেসিকটাতে ক্লিয়ার না হও, টু বি অনেস্ট তোমরা পরে যাওয়াটা এই জায়গাটা ধরতে পারবে না, আর এই জায়গাগুলোতে যাওয়াটা অনেক কিছু ধরতে পারবে না। সো তোমাদের বেসিকটা খুবই ইম্পর্টেন্ট, কন্ডিশন, লুপ, পুরা মানে এই কয়টার এগুলার হচ্ছে কনসেপ্ট একবারে ক্লিয়ার থাকা লাগবে। কিংবা হচ্ছে যে কখন লিস্ট ইউজ করতেছি, লিস্টের কাজগুলো, ডিকশনারির কাজগুলো, এগুলো খুবই ক্লিয়ারলি তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এই প্রত্যেকটা ডাটা টাইপ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। কন্ডিশন কোথায় ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি, লজিকটা কিভাবে ইউজ করা হচ্ছে, লুপ কখন ইউজ করতেছি, কেন ইউজ করতেছি, কেন এতবার লুপ ঘুরাচ্ছি, একই অপারেশন কেন বারবার করতেছি। তারপরে ফাইলের ইনপুট আউটপুট খুব একটা ম্যাটার করবে না, কারণ এখানে আমরা এক ধরনের ইনপুট আউটপুট দেখছি, জাস্ট বেসিক ফাইল ক্রিয়েট করে সেখানে ইনপুট আউটপুট। আর এখানে আমরা টোটালি একবারে অ্যাডভান্স টাইপের যে ফাইলগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো। এইটার সাথে ওটার খুব একটা ম্যাচ নেই, আলাদা 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 ইয়ার, এটা খুব একটা ইম্পর্টেন্ট না এই মুহূর্তে। বাট তারপরে ফাংশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ফাংশন যদি না বুঝো ক্লাস একবারই বুঝবে না।
অ্যাকচুয়ালি পাইথনের ক্লাসে যেটা হয় যে পাইথনের ক্লাসের মধ্যে মেথড থাকে, মেথড আর ফাংশনের চেহারাগত কোনো পার্থক্য নেই, বাট ভিতরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ঢুকানো। সো আলটিমেটলি ফাংশন যদি ক্লিয়ার না হয়, কোনোভাবে যদি ফাংশন ক্লিয়ারলি বুঝতে না পারো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিচ্ছু বুঝবে না। সো ফাংশন হচ্ছে আমার এই মুহূর্তে সবচেয়ে রিকোয়ার্ড জিনিস। অ্যাকচুয়ালি ফাংশন আমরা সব জায়গায় ইউজ করি, মানে ছোটখাটো যে কোনো একটা কাজের ফাংশন ইউজ করি, কারণ হচ্ছে দিন শেষে আমার একটা ফাংশনকে আমি মানে আমার সুবিধা মতো ইউজ করতে পারবো। কিন্তু একটা প্রোগ্রামের মধ্যে যদি আমি ফাংশন ইউজ না করি, প্রোগ্রামটা মডুলার হয় না। পুরো প্রোগ্রামটা যখন 200 লাইনের যখন আমি একটা প্রোগ্রাম দেখবো, আমি খেই হারাই ফেলবো যে আসলে প্রোগ্রামের কোথায় কি আছে। কিন্তু প্রোগ্রামে যদি প্রত্যেকটা পার্ট, ওই 200টা লাইনের যদি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে মডিউল করে ফাংশন করা থাকে, আমি একটা প্রোগ্রামের দিকে 10 মিনিট তাকাই বুঝে ফেলতে পারবো যে আসলে পুরো প্রোগ্রাম, এই যে 200টা লাইনের মধ্যে কোন পার্টিকুলার অংশটা কি কাজ করতেছে। কারণ ফাংশনের মধ্যে আমার ডিপেন্ড করে দেওয়া থাকতেছে যে ও কি ইনপুট নিচ্ছে আর কি আউটপুট দিচ্ছে। সো আমি ক্লিয়ারলি প্রত্যেকটা মডিউল বুঝে যাবো, যে প্রত্যেকটা ফাংশন বুঝে যাবে যে ও আচ্ছা এই 200টা লাইনের মধ্যে পুরা কোড আসলে কি কি করতে চাইছে, ওর আসলে কি কি ফাংশনালিটি আছে। বাট আমার যদি 200 লাইন কোডের মধ্যে কোনো ফাংশন ইউজ করা না হয়, আমি লিটারেলি 10 মিনিট, মানে 10 মিনিট তো কিছুই না, লিটারালি 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলেও অ্যাকচুয়ালি ওই 200 লাইন দিয়ে কি কাজ করা হয়েছে বুঝতে আমার সময় লাগতে পারে। সো ফাংশন হচ্ছে একটা জিনিসকে মডুলার করে। মডুলার কি জিনিস তোমাদেরকে গতদিন দেখাইছি, যে ওই যে গুগলের ফোন দিয়েই দেখাইছিলাম যে গুগলের ফোনে কি করছে, ওরা ফোনের মধ্যে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা মডিউল করে রাখছে। সুবিধা কি, একটা মডিউলে ঝামেলা হলে জাস্ট ওটা রিপ্লেস করে দিল। আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা হার্ডওয়্যার সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পারছো যে কোথায় কোন জিনিসটা আছে। কিন্তু তোমার যদি মডুলার করা না থাকে, তোমার নর্মাল একটা ফোনে কোথায় কি আছে তোমার কোনো আইডিয়াই থাকবে না যে কোথায় কোন জিনিসটা আছে। তো কোডের ক্ষেত্রে জিনিসটা সেম। 200 লাইন কিংবা একটা 500 লাইনের কোড, 500 লাইনের কোড কোনো ফাংশন ইউজ করা হয় নাই, তুমি 500 লাইনের চেহারা দেখে খালি চেহারাই দেখবা, মানে লিটারালি ওই ফাংশন কোথায় কি কাজ, মানে ওই পুরো প্রোগ্রাম কোথায় কি কাজ করছে কিচ্ছু বুঝবে না। বাট এরকম মডুলার ফাংশন করা থাকুক, 8-10 লাইনের ফাংশন আলাদা 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 ফাংশন করা থাকুক, তুমি লিটারালি খুব ক্লিয়ারলি বেশ খানিকক্ষণ 10-15 মিনিট জাস্ট কোডের দিকে তাকায় প্রত্যেকটা ফাংশন, ও আচ্ছা এই ফাংশনটা এই কাজ করছে, এই ফাংশনটা এই কাজ করতেছে, ভিতরে তাকানোরও দরকার নেই। মোটামুটি ফাংশনের নেম, ফাংশন কি আউটপুট দিচ্ছে, কি ইনপুট নিচ্ছে আর কি আউটপুট দিচ্ছে, ভিতরে অপারেশন গুলোর দিকে 2-1 চেহারা দেখলে বুঝে যায় যে ও আচ্ছা এই ফাংশনটা এই কাজ করছে, এই ফাংশনটা এই কাজ করছে, এই ফাংশনটা এই কাজ করছে। জাস্ট লাস্টে আমার মেইন ফাংশন আসে ওই ফাংশন গুলোকে ইউজ করা হয়েছে কোনো ভাবে। আলটিমেটলি সবগুলো ফাংশন ইউজ করা হয়েছে, বাট এরকম মডুলার ওয়েতে করা। সো জিনিসটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ও আচ্ছা দ্যাট মিনস এই প্রোগ্রামটা, এই 500 লাইনের কোডটা এই কাজ করছে। বাট তোমরা যদি ফাংশন ইউজ না করো, ওই যে সারাদিন ধরেও হয়তো বা সারাদিনও লাগতে পারে, হয়তো তাও বুঝবে না যে আসলে এই 500 লাইন কি কাজ করছে। তো ফাংশনের আইডিয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমরা দিন শেষে যা করতেছি সবই অ্যাকচুয়ালি ফাংশনে জাস্ট কনভার্ট করবো। যেমন তোমরা ইভেনট আলাদা করে করতে, এখন ইভেনটের কাজটুকু ফাংশনের ভিতরে হবে, তোমরা বাইরে থেকে জাস্ট ইভেনট ফাংশনটাকে কল করবে এবং ওর ভিতরে তুমি ভ্যালুটাকে পাস করে দেবে, আর কিছু না। সো তোমাদের কাছে ওই যে ফাংশনের আইডিয়াটা মানে কনসেপ্টটা আর কি ক্লিয়ার থাকতে হবে। মানে জিনিসটা হচ্ছে এরকম যে তুমি ইভেনটের প্রোগ্রামটা আগে ধরো এরকম করতে, আমি জাস্ট আরেকবার ওটা দেখে আসি। যে আগে তোমরা এরকম করতে যে ধরো একটা লিস্ট নিলাম ফর এক্সাম্পল, ধরো এই কটা ভ্যালুর জন্য আমি চেক করব। সো ফর আই ইন রেঞ্জ, আচ্ছা রেঞ্জ কেন নিচ্ছি, আই ইন এ। এখন তোমরা আগে চেক করতে এরকম যে ইফ i পার্সেন্টেজ 2 = 0, দেন হচ্ছে প্রিন্ট হচ্ছে ইভেন, আর এলস হচ্ছে প্রিন্ট অড। এখানে একটা কাজ করে দিই, সেটা হচ্ছে i, is even, তাহলে কোন ভ্যালুটার জন্য সেটা বুঝে যাবে, i, is odd। সো আগে আমরা কাজ করতাম হচ্ছে এইভাবে। তো আলটিমেটলি এটা যদি আমি রান করি, 3 is odd, 6 is even, 8 is even, 45 is odd, 6 এরকম ছিল আর কি, যে আমরা একটা কোড ডিরেক্ট করতাম।
বাট এখন এই কোডটা এইভাবে থাকবে না, এখন আমরা এটাকে মডুলার করে ফেলবো। তার মানে এই যে কাজটা, এই কাজটাকে আমি এখন একটা ফাংশনের মধ্যে ঢুকাই ফেলবো। সো আমি কি করবো, ডিএফ দিলাম, একটা ফাংশনের নাম দিলাম, ফর এক্সাম্পল ইভেন অডি নাম দিলাম। ইভেন অড ফাংশনের মধ্যে দিয়ে আমার একটা ভ্যালু পাস হবে। সো দিলাম হচ্ছে নাম ফর এক্সাম্পল। তো যেই ভ্যালুটা পাস হলো আমি সেই ভ্যালুটার উপরে অ্যাকচুয়ালি আমি অপারেশন চালাচ্ছি। সো আমি এখন কি করবো, ইফ নাম %2 = 0, দেন ও কি করবে, প্রিন্ট নাম is even, else print নাম is odd. ওকে, সো ফাংশনে আর কোনো কাজ নেই, ওখানে ডিরেক্ট প্রিন্ট করাচ্ছি। সো এখান থেকে আমি আর কোনো কিছু মানে কোনো কিছু রিটার্ন করাচ্ছি না আর কি, জাস্ট প্রিন্ট করতেছি কয়েকটা জিনিস। সো আমি এখন যে কাজটা করব, আমার কাছে লিস্ট আছে, এটা হচ্ছে আমার এখন মেইন প্রোগ্রামে থাকবে। মেইন প্রোগ্রামে অ্যাকচুয়ালি বলি, আমি মেইন প্রোগ্রামে অ্যাকচুয়ালি শুধুমাত্র ইনপুট আর আউটপুটের কাজ করা হয়। মেইন প্রোগ্রামে অ্যাকচুয়ালি আর কিছু থাকে না, বাকি যত ফাংশনালিটি আছে সব ফাংশনালিটি আমরা ফাংশনের মধ্যে রাখি। মেইন প্রোগ্রামের মধ্যে শুধুমাত্র এরকম ইনপুট আর আউটপুটের কাজ থাকবে। সো আমার এরকম একটা লিস্ট আছে, ফর এটাকে আমি অ্যাক্সেস করলাম আই দিয়ে, ফর আই ইন এ কি করব, ইভেন অড ফাংশনকে কল করব, কাকে পাস করতেছি, আই কে পাস করতেছি। সো করলেই আমার রান করলেই কাজটা হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা ছোট জাস্ট প্রোগ্রাম। সো ছোট প্রোগ্রামের কাছে এখানে হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে এই প্রোগ্রামটা দেখতে বড় লাগতেছে, বাট তুমি যখন দিন শেষে 500-600 লাইনের কোড দেখবা, তখন তুমি এই যে এরকম একটা ফাংশন দেখলে বুঝে যাবে যে এই ফাংশনটা কি কাজ করতেছে। এরকম ওখানে আরো 100-200টা ফাংশন থাকবে, তুমি ফাংশনের চেহারা দেখে বুঝতে পারতেছো যে ও কি কাজ করতেছে। জাস্ট মেইন ফাংশনের মধ্যে তুমি জাস্ট দেখতেছো যে ফাংশন গুলাকে কল করা হয়েছে। তো এইখানে তুমি, এটা হচ্ছে মডুলার একটা ওয়ে, সো তুমি এইভাবে খুব ইজিলি বুঝতে পারবে যে প্রত্যেকটা ফাংশন কি কি কাজ করতেছে। বাট তুমি যখন এইরকম একটা প্রোগ্রাম যেখানে কোনো ফাংশন নাই, এরকম যখন 400-500 লাইনের কোড দেখবা, তখন লিটারালি তুমি হারাই যাবে যে কোথায় কি হচ্ছে। এখন এখানে যদি আমি আরো ফাংশন কিছু ডাকি, দেন আমার জন্য জিনিসটা খুব ইজি হয়ে যায়। যেমন আরো একটা এক্সাম্পল দিই, এটা তো ইভেন অডের জন্য। আমি আরেকটা ফাংশন করি, যে ফাংশন হচ্ছে সাম। সাম নামে আমি একটা ফাংশন ইউজ করলাম, যেখানে আমি হচ্ছে একটা লিস্টকে পাস করব। সো কিছু একটা নাম দিই, যে কোনো একটা নাম দিলেই হবে। জাস্ট ও কি করবে, ফর আই ইন টেস্ট, আচ্ছা ও আচ্ছা এখানে ইনিশিয়ালি সাম নামে, ফর এক্সাম্পল অ্যাড নিলাম, অ্যাড নামে একটা ভেরিয়েবল নিল, অ্যাড ইনিশিয়াল ভ্যালু 0 দিল, তারপর প্রত্যেকটা ভ্যালু নিয়ে ও অ্যাড প্লাস ইকুয়াল আই, তারপরে ও কি করলো, রিটার্ন করে দিবে হচ্ছে সামের ভ্যালুটা, সরি অ্যাড এর ভ্যালুটা। ওকে, সো আমি ফিউচারে করলাম যে আমার কখনো সবগুলো যোগফল দরকার। সো আমি জাস্ট এরকম করলাম যে প্রিন্ট the sum of items in a list is, আমি হচ্ছে ফাংশনটাকে কল করলাম, ফাংশনের নাম কি সাম। সামের মধ্যে দিয়ে আমি একটা লিস্ট পাঠাচ্ছি, তাহলে আমি পুরো একেই পাঠিয়ে দেব। ও তখন ওর নিজেই ভিতরে এর কে আবার অ্যাক্সেস করে দেন সবগুলো যোগফল রিটার্ন করে দেবে। সো এইটা একটা কাজ করলাম, এটা হচ্ছে যোগফলের জন্য। ঠিক এমনি ভাবে এরকম আরো অনেকগুলো আলাদা আলাদা ফাংশনের আলাদা আলাদা কাজ থাকতে পারে। তো যেমন প্রাইমের জন্য একটা আলাদা ফাংশন থাকতে পারে, তারপরে ইয়ার জন্য। এখন চিন্তা করো, আমি এখানে সাম নামে একটা ফাংশন করছি, ইভেন অড নামে একটা ফাংশন করছি, প্রাইম নামে আরেকটা ফাংশন করছি। আমার মেইন ফাংশনে আমি জাস্ট এই যে এই একটা লিস্ট, এটা আমি ইনপুট আছে, আর এই ইনপুটের উপরে আমি বেস করে জাস্ট ফাংশন গুলোকে কল করে আমি মানে কাজ আউটপুট দেখাচ্ছি। এখন বুঝো যে এই প্রোগ্রামটা যদি এখন 40 লাইনেরও হয়, তুমি এটা দেখে খুব ইজিলি বুঝতে পারবে না যে কোন ফাংশনটা কি কাজ করতেছে এবং ফাংশনটাকে কল করা হয়েছে কিভাবে করা হচ্ছে। এখন এই জিনিসগুলো যদি এরকম ফাংশন না করে ডিরেক্ট এখানে একটার পর একটা এরকম লাইন বাই লাইন লিখতে থাকা হয়, তুমি এটা দেখে কতক্ষণ বুঝতে পারবে যে এখানে আসলে কি কাজ করা হয়েছে। সো ফাংশনটা কেন ইম্পর্টেন্ট সেটা বুঝে, যে ফাংশন হচ্ছে একটা মানে ফাংশন হচ্ছে মডুলারিটি তৈরি করে। মডুলারিটি বলতে পুরো একটা বড় কোডকে তুমি মডুলার করে ভাঙতেছো। তার মানে
একটা জিনিসের একটা প্রোগ্রামের আসলে কিছু কাজ আছে, সো তুমি প্রত্যেকটা কাজকে আলাদা আলাদা একটা করে ফাংশন ডিফাইন করে দিচ্ছ, প্রত্যেকটা কাজকে আলাদা আলাদা হবে। সো তুমি জাস্ট ফিউচারে কি করবে, ওই প্রত্যেকটা কাজ ফাংশনালিটিকে আলাদাভাবে জাস্ট কল করবা, আর কিছু না। কিন্তু তুমি যদি ভিতরে এরকম একবারে একটার পর একটা এরকম কোড লিখতে থাকো, একটু পরে খেই হারায় ফেলবো যে কোথায় কি কাজ হচ্ছে। সো এইটা হচ্ছে একটা এক্সাম্পল যে তুমি মানে একটা বড় প্রোগ্রামে কিভাবে, যেমন দেখো এটার বেশ কয়েকটা লাইন হয়ে গেছে, কিন্তু তুমি কিন্তু এখনো বুঝতে পারতেছো যে এই জিনিসটা সামের কাজ করতেছে, এটা ইভেন অর্ডার কাজ করতেছে, আর এইখানে কিছুই না, এখানে জাস্ট ইনপুট নেওয়া হয়েছে, প্রথমে প্রত্যেকটা ভ্যালুর জন্য ইভেন অর্ডার চেক করা হয়েছে, দেন একটা একটা ওই ওই সেম লিস্টের প্রত্যেকটা ভ্যালুর এখানে যোগফলটা তৈরি করা হয়েছে। সো এটা মানে একবার দেখেই বুঝে ফেলা যাচ্ছে এখানে কি কাজ করা হচ্ছে। এখানে আমি এখানে এই জিনিসগুলো অ্যাড করিনি, এটা এই জন্য ছোট প্রোগ্রাম, বাট এটা যখন বড় একটা প্রোগ্রামে পরিণত হবে তখন এখান থেকে আর কিছু বুঝতে পারবে না যে কোথায় কি কাজ হচ্ছে। সো আমরা কেন ফাংশন করি, এটা হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ। আমরা যখন ক্লাস তৈরি করবো তখন একটা ক্লাসের ভিতরে এরকম অনেকগুলো ফাংশন থাকবে, যেটাকে আমরা ফাংশন বলি না, মেথড বলি। সো ক্লাসের আইডিয়াটা হচ্ছে এরকম। সো ক্লাস বুঝতে গেলে আগে হচ্ছে এই জিনিসগুলো তোমাদেরকে আইডিয়া থাকতে হবে আর কি, যে একটা ফাংশন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ফাংশনে যদি না বুঝো, ক্লাসের ভিতরে যেটা মেথড জিনিসটা আর ধরতে পারবে না। মেথড আর ফাংশন অ্যাকচুয়ালি বাহ্যিক, মানে তেমন কোনো ডিফারেন্স নেই, খালি ওইটা একটা ক্লাসের আন্ডারে থাকে, এইটুকুই পার্থক্য। বাট ফাংশন আগে বুঝাটা ইম্পর্টেন্ট ক্লিয়ারলি। এই হচ্ছে ব্যাপার। কোশ্চেন? দাদা ডিকশনারি মডিফাই করা যায় কি? একটা ডিকশনারি আমি লিখলাম, পরে আবার হ্যাঁ, সেটা ডিকশনারি মডিফাই করতে পারবে না কেন? লিস্টের ধরো মতোই, লিস্টের মতোই কি হুম বলছি, লিস্টের মতোই কি মডিফাই করা যায়? হ্যাঁ, তোমাদেরকে ডিকশনারি অপারেশন দেখাইছি না? আমি আসলে ক্লাসটা মিস করছিলাম তো। ও আচ্ছা আচ্ছা, এই যে ডিকশনারি তোমাদের সাথে এটা এই ফাইলটা শেয়ার করছিলাম। সো দেখো এখানে জিনিসটা কি, জিনিসগুলো কিভাবে কাজ করা যায়। যেমন তুমি হচ্ছে এটা ইনিশিয়ালাইজেশন, তারপরে কিস ভ্যালুস, ধরো এখান থেকে অ্যাক্সেস করতে পারবা, তারপরে যে অ্যাপেন্ড করতে পারবা। আর এটা সরি, এটা লিস্টের জন্য। এই যে ডিকশনারির ক্ষেত্রে কিভাবে অ্যাপেন্ড করতে পারবা কিংবা অ্যাসাইন করতে পারবা, তারপরে হচ্ছে ডিলিট করতে পারবা, তারপরে ভ্যালু পপ করতে পারবা, ভ্যালু আপডেট করতে পারবা। আপডেট বলতে এই আপডেট অ্যাকচুয়ালি ভ্যালু আপডেট না, এটা হচ্ছে দুটো ডিকশনারিকে মার্জ করা আর কি। এই যে এরকম বেশ কয়েকটা এরকম অপারেশন আছে আর কি। সো এগুলো জাস্ট চেক করলেই হবে। তোমাদেরকে আমি এই জন্য একটা সবসময় বলি আর কি, তোমাদেরকে যে আমি .ipyonb ফাইলগুলো দিচ্ছি, তোমরা এই ipyonb ফাইলগুলো তোমাদের নিজেদের ডিরেক্টরিতে অ্যাড করে প্রত্যেকটা সেল আবার ধরে ধরে রান করবা। তোমরা অনেকেই এই কাজটা করো না। সো এই কাজটা না করলে তোমরা আসলে কিছু বুঝবে না, মানে জাস্ট দেখে দেখে করতে গেলে বুঝবে না। সো তোমাদেরকে আমি নিজেও অ্যাকচুয়ালি এই কাজটা করি, যে নেটে সার্চ দিই বিভিন্ন ipyonb। যেমন ধরো আমার ডাটা সায়েন্স শেখার শখ হয়েছে, আমি কি করলাম, নেটে সার্চ দিলাম যে ডাটা সায়েন্স IPYNB। আচ্ছা, নেটে সার্চ, গুগলে সার্চ দেওয়ার একটা ভালো অপশন আছে। তোমরা যদি স্পেশালি কোনো পার্টিকুলার ফাইল দিয়ে সার্চ দাও, তাহলে হচ্ছে .ipynb, শুরুতে এইটা ফাইল দিয়ে কোলন দিয়ে জাস্ট কিসের উপরে চাও সেটা দিতে পারো। তো আমি যখন এটা দেই ডাটা সায়েন্স পাইথন, দেখা যাবে যে এরকম বেশ কয়েকটা এরকম অপশন আসবে। গিটহাবে অপশন আসছে একটা, দেখি কি আছে। এই যে এখানে বেশ কয়েকটা নোটবুক ফাইল মনে হয় আছে। সো আমি এখানে ঢুকলাম, এই যে এখানে অনেক ipyonb ফাইল আছে, প্রচুর ipyonb ফাইল আছে। আমি কি করলাম, আমি জাস্ট এগুলো তখন আমি তখন এই যে এগুলো সব নামাই নেই, ওই গিট থেকে সরাসরি ক্লোন দিয়ে পুরো ডিরেক্টরি নামানো যায় আর কি। তোমাদেরকে গিট একদিন দেখা দিব। সো আমি জাস্ট এগুলো সব নামাই নিলাম, আমার এখানে অ্যাড করে টোরে অথবা অন্য একটা ফোল্ডারে অ্যাড করে আমি ওই ফোল্ডারে মানে জুপিটার নোটবুক ওপেন করে জাস্ট এগুলো প্রত্যেকটা ওপেন করলাম, ওপেন করে ধরে ধরে প্রত্যেকটা চেক করে দেখলাম যে কোনটা কিভাবে, মানে নিজে নিজে রান করে দেখলাম যে কোনটা কিভাবে কাজ করে। এরকম প্রত্যেকটা সেল ধরে 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 নিজে রান করে তখন বোঝার চেষ্টা করলাম যে আচ্ছা ওরা কিভাবে কাজটা করছে। এই যে এটা নামপাই দিয়ে করা পুরোটা, নামপাইয়ের উপরে। সো তখন দেখা যায় যে আমার সুবিধা কি হয়, আমি আমি আমার কিছু করা লাগে না, আমাদের সেরকম বিভিন্ন ipyonb ফাইল আমি নামাই নিই অনলাইন থেকে, নামাই নিয়ে এটা তখন ওই ipyonb তো ওরা যেগুলা করছে ওগুলাই তখন আমি রান করে করে চেক করি, ও আচ্ছা এটা এইভাবে কাজ করে। সো
জিনিসটা হচ্ছে এটা, তোমাদেরকে আইপি1বি ফাইল শেয়ার দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে তোমরা এই প্রত্যেকটা আইপি1বি ফাইল নিজের ডিরেক্টরিতে অ্যাড করে প্রত্যেকটা সেল ধরে ধরে রান করে দেখবা। আমি এখানে খুব একটা বেশি কমেন্ট করি না, বাট অনলাইনে যেগুলো পাওয়া যায় ওরা প্রচুর কমেন্ট করে রাখে, যেমন এই যে একটু আগে যেটা দেখালাম ওইটাতেই ছিল, এই যে প্রত্যেকটাতেই দেখা যায় যে অনেক কমেন্ট থাকে, এই যে প্রচুর লেখালেখি, প্রচুর কমেন্ট থাকে। মানে এরকম সেল কোড কোড তো থাকেই, কোডের বাইরেও এরকম প্রত্যেকটা এই যে মার্কডাউনে আর কি অনেক কিছু লেখা থাকে। সো এই নোটগুলো পড়লেও লাভ, নোটগুলো পড়ে অনেক কিছু বুঝে যায় যে ওরা আসলে কি কাজ করতেছে, দেন ওইটার উপর বেস করে যেখানে ইয়ে করা। আমি তো তোমাদেরকে দেখানোর সময় আসলে এত কিছু লেখার সময় পাই না, জাস্ট বলে বলে যাই আর কি। তো এই হচ্ছে ব্যাপার আর কি, যে প্রচুর এরকম পাওয়া যায় ডাটা সায়েন্স হ্যান্ডবুক। আচ্ছা, ফর এক্সাম্পল কোন একটাতে যদি ঢুকি, আহ, 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 এই যে এখানে লেখালেখি আছে, বিভিন্ন ডিরেকশনও দেওয়া আছে, এরকম কোড সেল আছে। সো কোড সেল গুলো তখন নিজে নিজে তখন এখানে আইপি1বি ফাইল করে নামাটা তখন রান করে দেখেছি কিভাবে কাজ করে। কিংবা এই যে এরা হচ্ছে এখানে সাজেস্টই করছে যে টপ 10 আইপাইথন নোটবুক টিউটোরিয়ালস। ওকে, তাহলে এখান থেকে জাস্ট এক্সাম্পল গুলো, প্রত্যেকটা এক্সাম্পল আলাদা আলাদা ভাবে চেক করা যায়। লার্ন ডাটা সেটস ওপেন করে দেখি। আচ্ছা, নোটবুকস, এই যে কত আইপি1বি ফাইল, জাস্ট নামায় টামায় নিজের মতো করে নিজের ডিরেক্টরিতে অ্যাড করে জাস্ট তখন প্রত্যেকটা আমি তখন নিজে নিজে তখন রান করে দেখলাম যে কোনটা কিভাবে কাজ করতেছে। ভাই গত ক্লাসের যে ফাইলটা মনে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইলটা পাইনি আমি। গতবারটা আমি আপ করা হয়নি, এটা একটা ভুল হয়ে গেছে। আমি হচ্ছে নিজে একটু ব্যস্ত ছিলাম, আমার মনে ছিল না। সাহেব আমাকে কালকে নক দিছিল, পরে আমি ভাবলাম যে থাক তাহলে একবারে ক্লাসটা শেষ করে একসাথেই সবগুলা ইয়া করে দেবো, আপ করে দেবো, আজকে করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই, আপনি যখন সকেট প্রোগ্রামিং এর কথাটা বললেন হুম, হুম। চ্যাটিং করা যায়, তাহলে কি আমরা পাইথন দিয়ে কি কোনো অ্যাপস বানাতে পারবো নাকি? এটা হয় নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন তো মানে প্রচুর অ্যাপ তোমার পাইথন দিয়ে তৈরি করা হয়। ম্যাক্সিমাম ওয়েব অ্যাপই এখন ধরো তোমার পাইথন অথবা পিএইচপির অ্যাপ অ্যাকচুয়ালি। এখন জাভাস্ক্রিপ্টের অ্যাপ অনেক আছে, জাভাস্ক্রিপ্টের অনেক বেশি অ্যাপ আছে, বাট পাইথন পিএইচপি এরকম অ্যাপ খুবই কমন। এখন গ্রাফিক্যালটা গ্রাফিক্যালটা আসলে দেখাইতে গেলে তোমাদের অনেক সময় লাগবে। আমরা হচ্ছে কমান্ড লাইনের গুলো দেখবো আর কি, জাস্ট কমান্ড লাইনে এরকম ইনপুট দিয়ে আরেকজনের পাশ থেকে আবার ইনপুট দিবে, এইভাবে জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মেসেজিং, ছোট কোড, এমন আহামরি কিছু না। চাইলে আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি কোড, তোমরা নিজেরা রান করে দেখতে পারো, কিন্তু টার্মিনালে তোমরা আসলে এখনো অভ্যস্ত না আছো। তোমরা অনেকে হয়তো ক্যাচ করতে পারবে না, তবে যদি চাও তোমাদেরকে আমি শেয়ার করে দিতে পারি এমনি বেসিক কোনো একটা, অথবা খুব বেসিক টাইপের বোধহয় আমার কাছে একটা আছে, আমার ব্লগেই মনে হয় আছে। ওয়েট, আমি ভুলেই গেছি এটার কথা। উম, এই যে আছে একটা, আমি এটা কথা ভুলে গেছিলাম, এটা বহু আগে করছিলাম। এখানে বর্ণনাও আছে আর কি ছোটখাটো। এই যে এটা হচ্ছে সার্ভার সার্ভার সাইডের কোড, আর এটা হচ্ছে ক্লায়েন্ট সাইডের কোড। মানে ঘুরে ফিরে যে কোনো একজনকে সার্ভার, একজনকে ক্লায়েন্ট হইতেই হবে আর কি। সো প্রথমে যে সার্ভার তাকে রান করতে হবে প্রোগ্রামটা, দেন আরেকটা পিসিতে তুমি একটা ক্লায়েন্ট, অথবা আর তোমার মতো আরো 10 জন 10টা পিসিতে এই ক্লায়েন্ট রান করে টোরে, দেন জাস্ট সার্ভারের সাথে কানেক্ট হয়ে একজন মানে মেসেজিং করা যাবে আর কি। তবে এটার সমস্যা আছে কিছু, এটাতে একই সাথে দুজনকে মেসেজ করতে পারবে না। এটা হচ্ছে একজন দিবে, ওটা গেলে তারপরে আরেকজন ব্যাক করতে পারবে আবার, মানে ওয়াকি টকি টাইপের আর কি। এগুলাকে বলা হয় হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সে হচ্ছে তোমার একই সাথে দুজন কমিউনিকেট করতে পারবে না, একজন কমিউনিকেট শেষ মানে একজন বলা শেষ করবে, আরেকজন তখন শুধু শুনবে, দেন আরেকজন বলবে, এই পাশে থেকে শুধু শুনবে। কিন্তু মোবাইলে যেটা হয়, মোবাইলে আমরা ওইটাকে হচ্ছে ফুল ডুপ্লেক্স বলে আর কি, যে একই সাথে দুজনের সাথে কমিউনিকেট করতেছে এট দ্য সেম টাইম। বাট ওয়াকি টকিতে ওটা সম্ভব না, ওয়াকি টকিতে একজনই বলতে পারবে, বাকিরা শুনবে, আবার আরেকজন বললে তখন বাকিরা শুনবে। মানে রিসিভিং এন্ড সেন্ডিং একসাথে করা যায় না। ওইটা হচ্ছে তোমার মানে যখন সেন্ড করে তখন বাকি সবাইকে রিসিভ করতে হবে, এরকম আর কি। এই হচ্ছে ব্যাপার। আর যাই হোক, তো
দাদা একটা টপিক সম্পর্কে আমাদেরকে এই টপিক নিয়ে আমরা পড়ছি কিনা আমি এখন শিওর না। এক্সপ্রেশন এইটা কি আমাদের লাগবে? পাইথন এক্সপ্রেশন, এক্সপ্রেশন বলতে আসলে আমি কোনটা একটু বুঝে। ও আচ্ছা, আমি পার্সোনালি ইউজ করি নাই। তোমরা কি এগুলোর কথা বলতেছো? ওয়েট ওয়েট ওয়েট, না ওইটা আসলে কিছু না। এক্সপ্রেশন বলতে এক্সপ্রেশন বলতে আসলে কোনটা বুঝাইছে আমি আসলে, এক্সপ্রেশন বলতে তো সিম্পলি একটা লজিককে বোঝানোর কথা। হ্যাঁ, জাস্ট একটা মানে লজিককে বোঝানো আর কি। এই যে লজিক্যাল এক্সপ্রেশন, লজিক্যাল এক্সপ্রেশন বলতে আর কি যে অর আর এন্ড, মূলত আমরা অর আর এন্ড করছি না, মনে আছে কিনা? জি ভাই। কন্ডিশনের মধ্যে ইউজ হ্যাঁ করছিলাম। এক্স্যাক্টলি, কন্ডিশনের মধ্যে। আচ্ছা জিনিসটা হচ্ছে কি, আচ্ছা কিছুই না আমি বুঝছি, আমার নিজেরই ইয়া হয়ে গেছে। আচ্ছা এগুলা হচ্ছে একটা অপারেটর, তুমি হচ্ছে এ এন্ড বি, এটাকেই ওরা এক্সপ্রেশন বলতেছে আর কি। মানে এক্সপ্রেশন বলতে একটা পার্টিকুলার লজিক আর কি। তো অপারেটর ইউজ করে সেটাকে তোমরা একটা এক্সপ্রেশনে কনভার্ট করে আর কি, সেটাই বলতেছে। আমি এটা এতক্ষণ ধরে ভাবছি আচ্ছা এক্সপ্রেশন বলতে কি বোঝাচ্ছে, এক্সপ্রেশন বলতে সম্ভবত জাস্ট লজিকটাকে বোঝাচ্ছে আর কি। তো আলটিমেটলি ওইটাই আর কি, যে এক্সপ্রেশন মানে তুমি অপারেটর ইউজ করে জাস্ট যখন অনেকগুলো ভেরিয়েবল সহ একটা লাইন তৈরি করতেছে, সেটাকে বলতেছে হচ্ছে এক্সপ্রেশন। এই যে মানে অপারেটর আর কম্বাইন অবজেক্টস ইনটু এক্সপ্রেশন, তার মানে এগুলাকে যখন তুমি কম্বাইনলি একসাথে ইউজ করতেছো ভেরিয়েবল আর অপারেটরকে, তখন সেটাকে বলতেছে হচ্ছে একটা এক্সপ্রেশন, আর কিছু না। দাদা একটা লিংক শেয়ার করছি, একটু দেখবেন জুমে। জুমে না, আচ্ছা ওয়েট। হ্যাঁ, অ্যারিথমেটিক এক্সপ্রেশন স্ট্রিং, ওয়েট, এই যে 3+4 এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, x ইকুয়াল টু 7 এইটা হচ্ছে একটা এক্সপ্রেশন। তার মানে জিনিসটা হচ্ছে যে তোমার এগুলো হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন, তার মানে তুমি যখন অ্যাসাইন করতেছো সেটাকে হচ্ছে ওরা বলতেছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তুমি যখন এটা একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তারপরে হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন কোনটা, যখন তোমরা এন্ড আর অর ইউজ করতেছো কিংবা ট্রু আর ফলস ইউজ করতেছো। তারপরে হচ্ছে হুম এইটাই, মানে জিনিসটা হচ্ছে কি দিন শেষে এই যে এখান থেকে বুঝো যে ধরো এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, মানে প্রত্যেকটা লাইনকে তুমি যখন তুমি একসাথে অনেকগুলো ভেরিয়েবল আর অপারেটরকে একসাথে কম্বাইন করতেছো, তখন সেটাকে তুমি বলতেছো হচ্ছে একটা এক্সপ্রেশন, আর কিছুই না। এই যে এখানে লাস্টে ওই জিনিসটাই বলছো যে পাইথন সাপোজ টু কম্বাইন অবজেক্টস ইনটু এক্সপ্রেশন, তার মানে এক্সপ্রেশন বলতে হচ্ছে এই যে এটা একটা এক্সপ্রেশন। সো এগুলা কি ওরা হচ্ছে একটা এক্সপ্রেশন বলতেছে আর কি, আলাদা কিছু না। আমি এই জন্য একটু কনফিউজ হয়ে গেছি যে আচ্ছা এক্সপ্রেশন কি আলাদা কোনো কিছু নাকি, এক্সপ্রেশন বলতে কিছুই না। অপারেটর হচ্ছে যে প্লাস মাইনাস, মানে অপারেটর বিভিন্ন টাইপের আছে, লজিক্যাল অপারেটর আছে, তারপরে হচ্ছে তোমার অ্যারিথমেটিক্যাল অপারেটর আছে। অ্যারিথমেটিক্যাল অপারেটর কোনটা, যে প্লাস মাইনাস ইনটু। লজিক্যাল অপারেটর কোনটা, এন্ড অর। তারপরে হচ্ছে অ্যাসাইন অপারেটর কোনটা, এই যে ইকুয়াল টু হচ্ছে অ্যাসাইন অপারেটর। তো এগুলাকে যখন কম্বাইন করা হয়, একটা অপারেটর আর ভেরিয়েবল গুলোকে যখন কম্বাইন করে একটা লাইন ইউজ করা হয়, দ্যাট মিনস সেটা হচ্ছে একটা এক্সপ্রেশন। দ্যাট মিনস দ্য ভ্যালু অফ বি ইজ 20, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। দ্য ভ্যালু অফ এ ইজ 10, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। তারপর এইটা একটা এক্সপ্রেশন যে সামেশন অফ এ প্লাস বি -5, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এই যে দেখো, a sequence of operands and operators like a plus b -5 is called an expression.
কতটা কি বুঝতে পারছো? একটা এক্সপ্রেশন অ্যাকচুয়ালি কতগুলো ভেরিয়েবল আর অপারেটরের কম্বিনেশন, আর কিছু না। মানে একটা লাইনকেই ওরা একটা এক্সপ্রেশন বলতেছে আর কি। দ্যাট মিনস তুমি যখন কাউকে বলতেছো, সেই বলাটাই হচ্ছে একটা এক্সপ্রেশন, যে রাইট a প্লাস b মাইনাস 5, সো দিস ইজ অ্যান এক্সপ্রেশন। এই যে এইটাকে ওরা বলতেছে এক্সপ্রেশন। এটা কি ধরতে পারছো? বুঝতে পারছো জিনিসটা? এক্সপ্রেশন কিছু না, এক্সপ্রেশন হচ্ছে জাস্ট একটা লাইন যেখানে তোমার হচ্ছে অপারেটর আর ভেরিয়েবল কম্বাইন করে লেখা হয়। মানে তুমি কাউকে যখন বলতেছো, সেই বলাটাই হচ্ছে একটা এক্সপ্রেশন। বুঝো নাই? আমার মনে জি হয় দাদা, বুঝো নাই। মোটামুটি না না না, বুঝতে পারছি দাদা। মানে আমি ভাবতেছিলাম যে এক্সপ্রেশন কি, মানে আমি ওইভাবেই ভাবতেছিলাম যে ওর কোনো কনসেপ্ট কিনা। পরে মানে এগুলা পুরা টুরা মনে হলো যে আসলে ওই যে আমরা ভাষায় যেমন বাক্য হ্যাঁ ব্যবহার হ্যাঁ করি, হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিছু সো শব্দ মিলে তুমি একটা বাক্য তুমি হয়। যে এক্সপ্রেস একটা করতেছো, তো এক্সপ্রেস যখন করতেছো সেটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল এক্সপ্রেশন। তো এক্সপ্রেস করতেছো কি, তুমি কম্বাইন করে বলতেছো যে হ্যাঁ, যে ইফ a প্লাস বি, তার মানে যদি a প্লাস বি ইকুয়াল টু এইটা হয়, দেন এই এই জিনিসগুলো হবে। সো এইটা হচ্ছে একটা এক্সপ্রেশন। তো ওইটাই বলতেছে আর কি, যে তোমার কম্বিনেশন অফ অপারেটর এন্ড ভেরিয়েবল। আমি যখন সবগুলোকে একটা কম্বাইন করে একটা লাইন লিখি, তখন সেটাকে, যেমন এইটাই একটা এক্সপ্রেশন, এইটাই একটা এক্সপ্রেশন। অ্যাসাইন 20 টু বি, এটা হচ্ছে তুমি যখন বলতেছো সেটা হচ্ছে একটা এক্সপ্রেশন আর কি। ব্যাপারটা বুঝতে পারছো? জি দাদা, এবার ক্লিয়ার মোটামুটি। হুম। So, এটা আসলে মানে অন্য কোনো কিছু না, জাস্ট তুমি মানে বলতেছো, মানে যেভাবে এক্সপ্রেস করছো সেটা মানে একটা লাইন আর কি, যেখানে অপারেটর ভেরিয়েবল একসাথে মিক্স করা আছে এবং কম্বাইন করা আছে, এবং কম্বাইনটাকে তুমি যখন এক্সপ্রেস করছো সেটাকে ওরা বলতেছে একটা এক্সপ্রেশন, আর কিছু না। এই হচ্ছে ব্যাপার। আর কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নেই? দাদা, আমরা যে ওই পাইথনের বেসিকের সবগুলো টপিক কি মোটামুটি আমরা কি দেখে ফেলছি? হ্যাঁ, বেসিকে তোমরা আসলে সবই বলতে গেলে দেখে ফেলছো। তোমরা হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্ট একবার ওভারভিউ দিয়ে নিতে পারো, টিউটোরিয়ালস পয়েন্ট অথবা W3 স্কুলস, যেমন পাইথন বেসিক W3 স্কুলস। সো মোটামুটি এখান থেকে তোমরা সবগুলো একবার, মানে আমরা হচ্ছে মেইন গুলো দেখে ফেলছি। আর এখানে এক্সট্রা কিছু আছে, এক্সট্রা কিছু বলতে কিছু মডিউল আছে, সো ওগুলো আমরা এখনো দেখি নাই। কিংবা তোমার মানে পাইথনের ম্যাজিক কিছু ফাংশন আছে, ম্যাজিক ফাংশন গুলো আমরা দেখি নাই, সেটাকে আমি বেসিকের মধ্যে ফেলতেছি না আর কি। সো মোটামুটি তোমরা এগুলা একটা একটা করে গো থ্রু করতে পারো আর কি। ফাইল হ্যান্ডলিং, এই যে নামপাই আমরা এখনো করি নাই, মেশিন লার্নিং করি নাই, তারপরে ডাটাবেসের সাথে কানেকশন, এই যে মাইস্কুলের সাথে, সেগুলো করি নাই। তো এরকম আর কি, এদের অনেকগুলো আছে। কিংবা তোমরা টিউটোরিয়ালস পয়েন্টে আরো ভালোভাবে, আরো ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করা আছে মনে হয়। পাইথন টিউটোরিয়ালস, হ্যাঁ এই যে ধরো পাইথনের বেসিক, এখানে আরো ছোট করে ডিস্টিংগুইশ করা আছে। সো তোমরা মোটামুটি এই যে বেসিক সিনট্যাক্স, ভেরিয়েবল, তারপরে বেসিক অপারেটর, ডিসিশন মেকিং, মানে ইফ কন্ডিশন আর কি, লুপ, নাম্বার, স্ট্রিং লিস্ট, টুপলস, ডিকশনারি, ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম কিছু না, জাস্ট একটা মডিউল ইউজ করে জাস্ট ডেট এন্ড টাইম প্রিন্ট করা, আর কিছু না। ফাংশন, মডিউলস, এই যে ফাইল ইনপুট আউটপুট, এই যেগুলো। আচ্ছা, এক্সেপশন আমরা করি না, এক্সেপশন আছে ট্রাই ক্যাচ, দাদা, মানে ইরর সিনট্যাক্সটা চেক কি, করা আর কি। সিনট্যাক্সটা কি আমরা যে বিভিন্ন ধরনের এই যে ওয়ার্ড হ্যাঁ, যা ইউজ লিখতেছি? করছে ওইটাই সিনট্যাক্স আসলে, আর কিছু না। কিংবা হচ্ছে যে ওরা ওখানে যে রিজার্ভ ওয়ার্ড কি কি আছে সেগুলো দেখাইছে, মানে কিওয়ার্ড যেগুলো আর কি। তারপরে হচ্ছে ধরো তোমার হচ্ছে যে আমরা ইন্ডেন্ট করি, ইন্ডেন্ট করা বলতে কি বোঝায়, এইটাই আর কি বেসিক সিনট্যাক্স হিসেবে আর কি ধরে নিছে আর কি। সো অ্যাকচুয়ালি আমরা যাই শিখছি সবই অ্যাকচুয়ালি বেসিকই, মানে সিনট্যাক্স বলতে অ্যাকচুয়ালি কিভাবে প্রোগ্রামটা লিখতে হয়। যেমন পাইথন হচ্ছে ইন্ডেন্ট বেসিস, মানে ইন্ডেন্টের উপর বেস করে কাজ করা আর কি, ইন্ডেন্ট বেসিস। সো হচ্ছে যেমন সি কিংবা অন্যগুলা, ওগুলোতে ইন্ডেন্ট ম্যাটার করে না। সি প্রোগ্রামিং এ, সি প্লাস প্লাস,
জাভা, ওগুলোতে ইন্ডেন্টেশন ম্যাটার করে না, বাট পাইথন হচ্ছে সম্পূর্ণ ইন্ডেন্টেশনের উপরে, কারণ পাইথনের আলাদা করে কোনো এক্সট্রা ব্র্যাকেট ওটা ইউজ করে না একটা পার্টিকুলার ব্লককে চিনানোর জন্য। যেমন এই যে এখানে এইটুকু হচ্ছে আমার হোয়াইলের ব্লক, বাট এটাকে কিন্তু আমি স্টার্টিং আর এন্ডিং কোনো ব্র্যাকেট দিয়ে ডিফাইন করছি। এটা যদি সিতে হইতো তাহলে তোমার স্টার্টিং আর এন্ডিং একটা ব্র্যাকেট থাকতো, যেখান থেকে তুমি বুঝতে পারবা যে ও আচ্ছা এই অংশটুকু হচ্ছে আমার এই হোয়াইলার পার্ট। বাট আমরা এখানে কিন্তু এটা করি না। সিতে যেহেতু ব্র্যাকেট ইউজ করা হয়, সো সেখানে ইন্ডিয়ার থাকা না থাকা ম্যাটার করে না। সো এটা যদি তুমি এরকম ভাবে রাখো ডাজন্ট ম্যাটার সি এর ক্ষেত্রে আর কি। কারণ কি, কারণ দিন শেষে তুমি জানো যে এই ব্র্যাকেটটা শুরু আর শেষ এইটাই হচ্ছে হোয়াইলের, মানে এই শুরু আর শেষের মধ্যে যা যা আছে এই পুরাটাই হচ্ছে হোয়াইলের পার্ট। কিন্তু কিন্তু পাইথনে তোমার এই ব্র্যাকেট গুলো ইউজ করা হয় না। সো পাইথনে হচ্ছে এই ব্র্যাকেট গুলো ইউজ করা হয় না। সো পাইথনে আমি কিভাবে বুঝবো যে এই দুটা লাইন এর অংশ? একটাই উপায়, সেটা হচ্ছে ইন্ডেন্টেশন। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ইন্ডেন্ট করি। সো পাইথন হচ্ছে মূলত ইন্ডেন্ট বেসিস, যে কে কার অংশ সেটা বোঝা যাবে হচ্ছে ইন্ডেন্ট হয়ে আছে কিনা তার উপরে। আমি এখানে লিখছি এরকম a = 5, তার মানে কি এ কি হোয়াইলের মধ্যে আছে? নাই। কেন নাই? কারণ এ হচ্ছে ইন্ডেন্ট হয়ে নেই। সো এ যদি আবার ইন্ডেন্ট হয়ে থাকতো দ্যাট মিনস এ হচ্ছে হোয়াইলের পার্ট। সো আমরা হচ্ছে এইভাবে বুঝি যে কে কার পার্ট, সেটা আমরা বুঝি হচ্ছে ইন্ডেন্টেশন থেকে। সো এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের অনেকে হয়তো শুরুর দিকে এই মানে এই সিম্পল মিস্টেকটা অনেক বেশি করবে আর কি। তো পাইথন হচ্ছে এই যে মানে পাইথনের ওদের টার্গেটই ছিল এরকম যে কোডকে শর্ট করবে। সো ওরা সি সি প্লাস প্লাস এর মতো এডিশনাল ব্র্যাকেট দিয়ে কোডের লাইন বাড়াইতে চায়নি। যদিও ব্র্যাকেট অ্যাকচুয়ালি কোডের লাইন বাড়ায় তা না, ব্র্যাকেট আমি এইভাবেও ইউজ করতে পারতাম, এখানে শুরুটা দিয়ে শেষটা এইখানে এইভাবে দিতে পারতাম, বাট ওটা দেখতে সুন্দর লাগে না আর কি। সো সবাই অ্যাকচুয়ালি মানে ওগুলা আলাদা আলাদা লাইনেই রাখে। তো দিন শেষে আর কি ওইটাই যে কোড আলটিমেটলি কোডের লেন্থ বাড়ে যায় আর কি। তো পাইথন সবসময় টার্গেট করছিল যে ওরা যে সুডো কোড টাইপের ইউজ করবে, তো আলটিমেটলি ওরকমই করছে। জাস্ট কিভাবে বোঝা যাবে যে কে কার আন্ডারে, যেমন এই প্রিন্টটা এটা যে ফরের আন্ডারে কিভাবে বুঝতেছে আমি, সামনের এই যে ইন্ডেন্টেশনটা থেকে, নাথিং, আই মিন নাথিং মোর। সো ইন্ডেন্টেশনটা ম্যাটার। সো ওইটা একটা বেসিক সিনট্যাক্সের মধ্যে পড়ে আর কি, যে কিভাবে কাজ করে। তো তোমরা হচ্ছে যে জাস্ট এটা গো থ্রু করতে পারো, মানে নট অনলি পাইথন, টিউটোরিয়ালস পয়েন্টে কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টেড এমন কিছু নেই যেটা এখানে পাওয়া যায় না। লিটারালি সবকিছু, মানে সব টাইপের টিউটোরিয়াল এখানে আছে। মানে লেটেস্ট টেকনোলজি, বিটকয়েন, ব্লকচেইন, এগুলো সব আছে। তারপরে মেশিন লার্নিং এর সবকিছু এখানে আছে। টেনসরফ্লো, এআই, টাইম সিরিজ, পাইটর্চ, কম্পিউটার সায়েন্সের সব ধরনের জিনিসপত্র এখানে আছে। ফান্ডামেন্টালস, কম্পাইলার, ডাটা স্ট্রাকচার, ডাটাবেস, নেটওয়ার্কিং, তারপর ওয়েব ডেভেলপমেন্টের সবকিছু আছে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে সবই মোটামুটি আছে এখানে। প্রোগ্রামিং টিউটোরিয়ালস, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, স্কালা, সি শার্প, আরো অনেক আছে। যে ভিউ ওয়ালে গেলে সব দেখতে পারবে। যেমন ভিউ ওয়ালে ক্লিক যদি করি, এই যে দেখো কত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সব এখানে ইনক্লুডেড, সব টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে ইনক্লুডেড। সো টিউটোরিয়ালস পয়েন্ট একটা হিউজ কালেকশন, এবং যে কোনো জিনিস শুরু করার জন্য টিউটোরিয়ালস পয়েন্ট আমি মনে করি খুবই ভালো। যে কোনো কিছু শুরু করার জন্য, মানে বেসিক শুরু করার জন্য, দেন বেসিক শেষ করে তুমি তখন অ্যাডভান্সড জন্য অন্য ওয়েবসাইটে যাও, বাট শুরুর জন্য আমি মনে করি টিউটোরিয়ালস পয়েন্ট খুবই বেটার। মোবাইল অ্যাপ ডেভেলপ করতে চাও, এখানে মোবাইল অ্যাপের মোটামুটি যত টেকনোলজি আছে সবই আছে। অ্যান্ড্রয়েড আছে, অরেলা আছে, এগুলো আমি অনেকগুলো নাম জানিও না। এটা হচ্ছে iOS এর জন্য, iOS প্ল্যাটফর্মের জন্য। কটলিনের নাম জানি, রিঅ্যাক্টের নাম জানি, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট ওরিয়েন্টেড। এই তো এখানে অনেকগুলো আছে। আর এই অ্যান্ড্রয়েড আর iOS তো কমন প্ল্যাটফর্ম। তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের ডাটাবেসের টিউটোরিয়াল আছে। মাইক্রোসফটের বিভিন্ন টেকনোলজি টিউটোরিয়াল আছে, এগুলো আগে ছিল না, এটা নতুন ঢুকেছে তাইলে। তারপর বিগ ডাটা আছে, মানে বিগ ডাটার যত কিছু আছে, ওই যে হ্যাডুপ, সাস, টেবলিউ, পাওয়ার বিআই, সো এরকম হচ্ছে সবই আছে মোটামুটি। ইভেন জাভারই অনেক টেকনোলজি আছে, দেখে জাভারই এটাকে আলাদা আলাদা করে দিয়েছে। ওয়েব ডেভেলপমেন্টের সব এখানে পাবা। সো ওয়েবের এখানে যা যা কিছু আছে, অ্যাপাচি, অ্যাজাক্স, AWS, অ্যাঙ্গুলার, এগুলা অ্যাঙ্গুলারের সব অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট, সবগুলো আবার আলাদা আলাদা করে দিয়েছে আর কি। এখানে মোটামুটি সবই আছে আর কি, মানে ওয়েবের যত কিছু আছে, এই যে শেষই হচ্ছে না, অনেকগুলো আছে। সো সব ধরনের কনসেপ্ট কিংবা ল্যাঙ্গুয়েজ এখানে পাবা আর কি।
তো এটাই আর কি, যে এখানে নাই এমন কিছু নেই, তোমার সব সব ধরনের সব টাইপের টপিক অ্যাকচুয়ালি তোমার টিউটোরিয়ালস পয়েন্ট কভার করে, মানে বেসিকটা কভার করে আর কি। সো বেসিকের জন্য আমি মনে করি, যে কোনো জিনিসের বেসিকের জন্য আমি মনে করি টিউটোরিয়ালস পয়েন্ট খুব ভালো একটা স্টার্টিং পয়েন্ট। তো তোমরা টিউটোরিয়ালস পয়েন্টের ফলো করতে পারো আর কি, যে কোনো জিনিস শেখার জন্য। মানে বেসিকটা আর কি, ইভেন অন্যান্য জিনিসপত্র ওরিয়েন্টেডও আছে। এগুলো অবশ্য বোধহয় পেইড কোর্স, এগুলো দেখে লাভ নেই। আর এই যে ব্রাউজ কমপ্লিট লাইব্রেরি দিলে তো দেখতেই পারবে আরো বড় লাইব্রেরি। এই যে এখানে সব কিছু আছে, দেখছো এখানে লিস্ট কত বড়, মোটামুটি সবই আছে। ধরো তুমি যদি পাইথনের লিস্টেই যাও, পাইথন কই পাই, সার্চ দিই। আচ্ছা, পাইথন এখানে বিভিন্ন সেকশনে আছে আর কি, মেশিন লার্নিং এর মধ্যেও আছে, স্ক্রিপ্টের মধ্যেও আছে, তারপরে সিকিউরিটির মধ্যে আছে, পাইথন পেনিট্রেশন টেস্টিং। আচ্ছা, পাইথন টেকনোলজি, এই যে এখানে অনেক কিছু আছে, লার্ন ক্রিপ্টোগ্রাফি উইথ পাইথন, ক্রিপ্টোকারেন্সি উইথ পাইথন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ পাইথন, তারপরে ওই যে মেশিন লার্নিং এর এখানেও কিছু আছে। আবার শুধু এই যে পাইথন 3, এটা হচ্ছে বেসিক, মূলত পাইথন 3 এর বেসিক। তারপরে ওই যে পাইথন দিয়ে আর কি আরো অনেক কিছু দেখাইছে আর কি, যে পাইথন ফর ডাটা সায়েন্স, পাইথন ফর ওয়েব স্ক্র্যাপিং, পাইথন ফর ডিজিটাল ফরেনসিক্স, তারপরে যে ডাটাবেসের ওগুলো, তারপরে যে পান্ডা, আরো এখানে অনেক কিছু আছে আর কি, ওয়েব ডেভেলপমেন্ট। সো মানে তোমরা অ্যাকচুয়ালি শুরুর জন্য এটা খুবই ভালো। সো তোমরা আসলে দেখতে পারো আর কি, টিউটোরিয়ালস পয়েন্ট দেখতে পারো, খুবই বেটার। মানে যে কোনো জিনিসের বেসিকের জন্য খুবই বেটার। এখানে সবকিছুর মোটামুটি বেসিক কভার করে, পরে অ্যাডভান্স গুলো তুমি ততদিনে নিজেই জানা যাবে। ওগুলো শিখতে শিখতে ততদিনে তুমি নিজেই জানা যাবে যে আসলে অ্যাডভান্স গুলো কোথায় সার্চ করতে হবে। আর অলওয়েজ গুগল সার্চ ইজ ইম্পর্টেন্ট, সো লার্ন হাউ টু ডু বেটার সার্চ ইন গুগল। এই তো, আর কিছু? বাচ্চারা আর কোনো কোশ্চেন না থাকলে তাহলে ক্লোজ করে দিই। দাদা আমাদের একটা ইয়া ছিল যে আমরা যা যা শিখছি আর সবগুলার হলো মানে কম্বাইন্ড একটা অ্যাসাইনমেন্ট কি দেওয়া যায় আর কি, হ্যাঁ দরকার হ্যাঁ হলে হ্যাঁ, আমরা। আমি অ্যাকচুয়ালি ওইটাই তোমাদেরকে আজকে দিব। আমি এই জন্য হচ্ছে ভাবতেছিলাম যে আগেরটা স্কিপ করে একবারে তোমাদেরকে দিব আর কি। এখন কোশ্চেন হচ্ছে ওইটাই, যে তোমরা শনিবার পর্যন্ত দেখো যে তোমরা আসলে সবকিছু বুঝো কিনা। যদি না বুঝো তাহলে শনিবারে মানে রবিবারে আমি আর পাইথন অবজেক্ট ওপি শুরু করব না। তাহলে আমি মানে ওই দিনও আমি অ্যাকচুয়ালি ওই অ্যাসাইনমেন্টের উপর বেস করে পুরা তোমাদের হচ্ছে মানে বেসিকটাই আমি আবার রিভাইজ করব আর কি। কারণ তোমরা বেসিক ক্লিয়ার না হলে তোমরা লিটারালি আসলে নেক্সট টপিক গুলো ক্যাচ করতে পারবে না। মানে যেমন অনেক কিছু ক্যাচ করতে পারবে, কিন্তু আবার অনেক কিছু আছে ক্যাচ করতে পারবে না। যেমন ক্লাস ওরিয়েন্টেড কোনো কিছু ক্যাচ করতে পারবে না, এটা একবারে মোটামুটি শিওরলি বলে। যদিও ক্লাস ওরিয়েন্টেড কোনো কিছু আমরা পারতপক্ষে ইউজ করব না, মানে শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস ছাড়া মানে পারতপক্ষে অ্যাভয়েড করবো। কারণ তোমাদেরকে এখনই ধরো সবকিছু ক্লাসে নিয়ে যাব না, সবকিছু আমরা নর্মাল মানে ফাংশনের মধ্যেই রাখেই কাজ করবো আর কি। তো যাই হোক আর কি, তারপরেও যে তোমাদের হচ্ছে ওই বেসিক কনসেপ্ট গুলো আসলে ক্লিয়ার হওয়া খুবই জরুরি। কারণ কন্ডিশন লুপ, তারপরে বিভিন্ন ডাটা টাইপ, এটা সব জায়গায় লাগবে, সব জায়গায় লাগবে, এমন কোনো জায়গা নেই যেখানে লাগবে না। তো তোমরা যদি এখনই ওই জিনিসগুলো ক্লিয়ার না হও, পরে তোমরা আটকে যাবে। তো দিন শেষে ওইটাই আর কি, যে আমি তোমাদেরকে সবগুলোর উপর বেস করে একটা আর কি কমন অ্যাসাইনমেন্ট দিব। তো দেখো আর কি, যদি শনিবারে কভার করতে পারো দ্যাটস ফাইন, যদি না করতে পারো তাহলে রবিবারে আবার আমরা বেসিকের উপরই আলোচনা করবো। দেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো বুধবারে আমরা ওপি শুরু করে দেন আমরা নেক্সট টপিক গুলোতে গেলাম আর কি। ঠিক আছে? এই তো, তাহলে আজকে এই পর্যন্তই নাকি? কেউ তো কিছু বলে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা আজকে এই পর্যন্তই। তাহলে তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিব, তোমাদের সাথে নেক্সট রবিবারে কথা হচ্ছে। বাই বাই এভরিওয়ান। ধন্যবাদ দাদা।